নমস্কার। এই ভিডিওর বিষয় বিহারে শিক্ষক নিয়োগ, পশ্চিমবঙ্গে ছাঁটাই নেপথ্যে কি? এই প্রশ্নটি অনেকের মধ্যেই ঘোরাফেরা করছে। কেউ কেউ আমাকে মেসেজ করেও জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটির উত্তরের মধ্য দিয়ে আমি যে বিশ্লেষণ রাখতে চলেছে সেটি আমার মননশীল পাঠক সহযোদ্ধাদের কাছে অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি, কারণ এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি বুঝতে পারলে এই পশ্চিমবঙ্গে যা ঘটছে সেটা বুঝতে আরো সুবিধে হবে, এবং বিহারে আগামী 10 বছর পরে যা ঘটবে সেটি বুঝতেও সুবিধে হবে। 10 বছর লাগবে না, আমি বেশি করে বললাম। এই হলো আজকের ভিডিওর লাইভের মূল বিষয়। বিহারে শিক্ষক নিয়োগ, পশ্চিমবঙ্গে ছাঁটাই, রহস্য কি? তার আগে আমি আহ্বান জানাবো, আর মাত্র 7 দিন বাকি, এরকমই আগামী 6 ডিসেম্বর কল স্ট্রিট অঞ্চলের মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছে। বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত এই মিলন আড্ডায় আপনিও স্বাগত, সবাই স্বাগত। যেসব সহযোদ্ধা রাতে থাকতে চেয়েছেন, যোগাযোগ করেছেন, বা আজকেও একজন যোগাযোগ করলেন, তাদের থাকার ব্যবস্থা হয়েছে। থাকা নিয়ে চিন্তার কিছু নেই। তো অবশ্যই আগাম বলে রাখলে সুবিধে হয়। যাদের থাকাটা জরুরি, ফিরতে পারবেন না, দূর থেকে আসছেন, তাদের জন্য এই আহ্বান আমি বহু আগেই রেখেছি। এই হলো ঘোষণা। এই ঘোষণাটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই রাখি, আপনারা সেটা জানেন। তো পথ নির্দেশের জন্য, বিস্তারিত পথ নির্দেশের জন্য আমি পরবর্তীকালে, মানে অনুষ্ঠানের 2-3 দিন আগে একটি ভিডিও করব। তো শিয়ালদা থেকে খুবই কাছে, পায়ে হেঁটে 15 মিনিট এরকম সময় লাগে শিয়ালদহ স্টেশন থেকে। যাই হোক, এ বিষয়ে ভিন্ন ভিডিও করব, তাই এখানে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। মূল বিষয়ে পৌঁছানোর আগে, প্রবেশ করার আগে, আমি আবার আহ্বান জানাবো। ফেসবুকে জানিয়েছে, যদিও কোনো লাভ হবে না জানি, এই যে 1803 না 6 এরকম, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, সেটা বড় কথা নয়, অযোগ্য বলে বা টেন্টেড বলে যে শিক্ষক মহাশয়দের নাম, ঠিকানা, ঠিকুজি গোষ্ঠী সহ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এসএসসি আপলোড করেছে নিজের স্বচ্ছতা প্রমাণ করবার জন্য। তাদের একজনও এখনো এগিয়ে এলেন না, আমার জ্ঞান তো আসেননি, যে হয় প্রতিবাদ করতে যে না, আমি টেন্টেড নই, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমার নাম কেন টেন্টেড তালিকায় আছে, এভাবে মানুষের সামনে আমাদের কেন হেয় করা হচ্ছে, কেন অপমান করা হচ্ছে, এইরকম প্রতিবাদ আমি শুনতে পাইনি। আর যদি না পেয়ে থাকি, এই তালিকায় নাম, ঠিকানা, বাবার নাম সব থাকা সত্ত্বেও যদি কেউ প্রতিবাদ না করেন, এই তথাকথিত টেন্টেড বলে পরিচিত যারা, তার মানে ধরে নিতে হবে যে তারা সত্যি সত্যি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন বা দুর্নীতির মাধ্যমে
এই সিস্টেমে দুর্নীতি যা বোঝায় সেই দুর্নীতির মাধ্যমেই চাকরি পেয়েছেন, টাকা পয়সা দিয়ে, নেতাদের পকেট ভরে, দালালদের পকেট ভরে। নেতারা, বড় বড় নেতারা তো সরাসরি টাকা নেন না, দালালদের মাধ্যমে নেন। এবং এটাও আমি বহু আগেই বলেছি, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে করে আগামীতে এই দুর্নীতিকে শিখণ্ডী করে এই নিয়োগগুলো বন্ধ রাখা যায়, মামলা চালানো যায়। তাই একটা অংশকে ওরা পরিকল্পিতভাবেই এইভাবে নিয়োগ করেছে, সেটা আমি আগেই বলেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যারা টাকা দিয়েছেন, ঘুষ দিয়েছেন, তারা কেন নামগুলো প্রকাশ করে দিচ্ছেন না? এখন তো আর কিছু করার নেই, আশা নেই, নাকি ভেতরে ভেতরে আপনাদের আবার যাদের টাকা পয়সা দিয়েছেন তারা বলছে চাপ নেই, আমরা পুষিয়ে দেব, নাকি? অন্তত মানুষের কথা ভেবে শিরদাঁড়াটাকে একটু এদিক ওদিক করে দেখে নিন তো আছে কিনা। থাকলে, যদি থেকে থাকে, যদিও ওটা এখন খুব বিরল বস্তু, নেই বললেই চলে, যদিও এই 1803 বা 6 এরকম সংখ্যার মধ্যে একজনেরও থেকে থাকে, হয়তো পরিস্থিতির কারণে বাড়ি থেকে অসুস্থ বা চাকরির অত্যন্ত দরকার ছিল, জমি জমা বিক্রি করে ঘুষ দিয়েছেন, এখন চেতনা যাচ্ছে না, একজনেরও নেই। মানুষ তো ভুল থেকে শেখে, থেকেই তো শেখে, চৈতন্য উদয় তো হয়, হয়তো, তাই তো? এরকম ঘটনাও তো বহু আছে ইতিহাসে, যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, পরবর্তীকালে নিজেকে পরিবর্তিত করে মানুষের কাজে আত্মনিয়োগ করেছেন এবং কি আত্মবলিও দিয়েছেন, এমন উদাহরণও আছে। তো এই 1803 জন বা 6 জনের মধ্যে এমন কারো নেই, এমন কেউই নেই যে যার নাম অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে তালিকা বড় করার জন্য? ধরে নিলাম নেই, থাকলে নিশ্চয়ই এতদিনে প্রতিবাদ করতেন। তো সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তো একজন যদি উত্তরণ হয়, কারো শিরদাঁড়াটা আছে বলে মনে হয় যে না, এটা এবার আমার উচিত নামগুলো বলে দেওয়া, তারা সামনে আসুন, অন্তত আমার সামনে আসুন। আমি প্রচার করব সেই সব নেতাদের নাম। আমি, যদি মিডিয়া না শুনতে চায়, আমি করব। শুধু আপনাকে স্ট্রিক্ট করে আমার সঙ্গে থাকতে হবে যে হ্যাঁ আমি বলেছি, পরে আবার পিছিয়ে গেলে, ল্যাজ গুটিয়ে গেলে হবে না। অন রেকর্ড আমার সঙ্গে লাইভে বলতে হবে এই নেতাদের নাম, যার মানে দালালদের নাম, যাদেরকে আপনি টাকা দিয়েছেন। হিম্মত আছে? হুম? নেই মনে হয়। মনে হয় কেন, আমি নিশ্চিত নেই। অনেক কারণ আছে, আমি জানি। আপনাদের পরিবার আছে, প্রিয়জন আছে। হুম? আপনারা বলতেই পারেন বাল্মীকি পরিবারের কথা ভেবে তো দস্যু বৃত্তি করেছে, আমি না হয় একটু ঘুষ দিলাম, তাই তো বলতেই পারেন। কিন্তু বাল্মীকিকে আবার তার বাড়ির লোকজন কি বলেছিল, সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। তবে সমস্যা কি, এখন বাড়ির লোকজন লোকজন বা আপনি পরিস্থিতির এমন একটা শিকার হয়ে গেছেন, এই মূল্যবোধ তো তলানিতে, সব ক্ষেত্রেই সুযোগ পেলেই বিল গেটস হওয়ার জন্য ইচ্ছে করে, আরো চাই আরো চাই, মনে মনে এই যে জায়গাটার মধ্যে আপনারাও প্রবেশ করে গেছেন। চাই যে যেভাবে পাচ্ছেন, প্রয়োজন মিটে গেছে তা সত্ত্বেও আরো চাই বলে ঝাঁপিয়ে পড়ছেন। কেন চাই, কি উদ্দেশ্যে চাই, তাও ঠিক জানেন না আপনারা। ভোগবাদের স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। যাই হোক, এরকম যদি কেউ থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। মিডিয়া যদি আপনাদের কথা শুনতে না চায়, বলবে না, মিডিয়া হতেই পারে যে আমরা কেন শুনবো, বা অন্যান্য যারা সব এসএসসি নিয়ে এত এত ভ্লগিং করছেন, কোশ্চেন টোশ্চেন দিচ্ছেন, ইন্টারভিউ এর গাইডেন্স টাইডেন্স দিচ্ছেন, এরকম বহু ফেসবুকে দেখতে পাচ্ছি।
তারা আবার বলছেন আবার পরীক্ষা হবে, আসুন আমরা গাইড করব, এরকমও আছেন। কেউ জিওগ্রাফি, কেউ বাংলা ইত্যাদি ইত্যাদি, বা টোটাল কোচিং সেন্টার, ইন্টারভিউ গাইডেন্স। কি করবেন, তাদেরও তো করে খেতে হবে, কিন্তু তারা এখনো বুঝতে পারছেন না যে সরকারি চাকরির ওপরে ভিত্তি করে যে কোচিং সেন্টার তৈরি হয়েছে বা আছে, যারা করে কমে খাচ্ছেন, শিক্ষকতা করছেন, গাইড করছেন, তাদেরও এখনো মানে ভাবার সময় এসেছে, এরপরে আর কিছু করা যাবে না, পুরোটাই লাটে উঠবে। জানেন তো, যখন একটা সিস্টেম ভেঙে যায়, ভাঙা হয় আর কি, ওরাই তৈরি করেছিল, ওরাই ভাঙছে, তখন তাকে কেন্দ্র করে যারা বেঁচে পড়তে থাকে তাদেরকে নিয়েই সেটা ডোবে ডোবে। এইবার এই সিস্টেমকে, যেমন এসএসসি পরীক্ষা, ইন্টারভিউ, কোচিং ইত্যাদি ইত্যাদির উপর নির্ভর করে যারা বেঁচে আছেন, বা মাঝখানে তো গেছিলেন, আবার এই যে পরীক্ষাটা হলো, আবার আপনারা মাথা চাড়া দিয়ে উঠেছেন, স্বাভাবিক, সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাশাপাশি তো আগামীটাও ভাবতে হয়। তো সেই ক্ষেত্রে এই এসএসসি যখন উঠে যাবে, উঠতে বাধ্য, সময়, ইটস আ ম্যাটার অফ টাইম, উঠতে বাধ্য। তো খুব বেশি হলে 2030 পর্যন্ত, খুব বেশি হলে তার আগেই ভেঙে দেওয়া হবে। ওই যে দুর্নীতি, এসএসসি দুর্নীতি করছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, সবাই জানে। দুর্নীতি শিক্ষামন্ত্রী করছেন, ছাড়া পেয়ে যাচ্ছেন, কিন্তু এসএসসি দুর্নীতি করলে ছাড়া পাবেন না, কারণ এসএসসি একটা প্রতিষ্ঠান, ওরাই বানিয়েছে। ব্যক্তিকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠান থেকে কলঙ্কিত করা হয়েছে, বোঝাই যাচ্ছে কাদের কাদের কাজে লাগানো হয়েছে, এবং তারা প্রভুদের এই শক্তির, কর্পোরেট জায়নির শক্তির হয়েই কাজ করেছেন, তাই তাদের কিছু হবে না। লোক দেখানো, 1 বছরে জেল টেল হওয়ার পরে, জামাই আদরে থাকার পরে ছেড়ে দেওয়া হবে, সেটা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু স্থায়ী শিক্ষক নিয়োগের জন্য যে প্রতিষ্ঠানটি, সেটি লাটে তোলা হবে। আমি বহু আগেই বলেছি, কালকেও বলেছি, আজকেও বলছি, আবার বলবো। তখন কি করবেন? এখনো সজাগ হন। তো যাই হোক, তাঁরা তো এসব ব্যাপারে কিছুই বলছেন না। তাঁরা বলছেন এই আবার আগের মতো সব নিয়োগ হবে, সব আগের মতো হয়ে যাবে। কারণ সব আগের মতো হলে তাঁদেরও সুবিধে, এবং এটা বিশ্বাস করাতে পারলে আরো অনেক যুবক যুবতী তাদের কাছে গাইডেন্স নিতে আসবেন, জীবিকাটা অব্যাহত থাকবে। কিন্তু কতদিন, এটা ভাবুন। তাই আপনাদেরও আহ্বান রাখবো, সত্যটা জানুন, নিউ ওয়ার্ল্ড অর্ডার কি বোঝার চেষ্টা করুন। বিহারে কি ঘটছে, সেখানে কেন ঘটছে, আর পশ্চিমবঙ্গে কেন এরকম ঘটছে, দুটোকে পাশাপাশি রাখলে বিহারের বর্তমান পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে যদি জাক্সটাপোজ করেন, মানে পাশাপাশি তুলনা করেন, তাহলে ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই আবেদন রাখছি, আপনারাও সতর্ক হন, আপনাদের স্বার্থেই বলছি। আর আবার আহ্বান জানালাম, মিডিয়া যদি আপনাদের এই যেসব নেতা টেতার নাম বলবেন আর কি, তবে হ্যাঁ, এটা কিন্তু সততার ব্যাপার আপনাদের উপরে। আপনারা তো কাগজ কর্ম সই করিয়ে টাকা দেননি, ঘুষের টাকা তো রসিদ থাকে না, একটা সমস্যা। পাশাপাশি ওই যে প্রাণের ভয়, থ্রেট করতে পারে, এটা আছে। পাশাপাশি আবার এই আশাও আছে যে না, পরে আমরা পুষিয়ে দেব। আপাতত তোমাদের নামগুলো রাখলাম, কি করা যাবে বলো? এখন তো শাসক দল তো সমস্যায় আছে, একটু আমাদের স্বচ্ছতার ভাবমূর্তি বজায় রাখতে হবে। তো আমরা ঠিক তোমাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তোমাদের কাছ থেকে টাকা যখন নিয়েছি, চিন্তা নেই, আগামীর খাওয়া পড়ার দায়িত্ব অন্তত ভাতার ক্ষেত্রে, ভাতা ছাড়া তো আগামীতে উপায় নেই, সবাইকেই ভাতাই দেওয়া হবে। শিক্ষিত যুবক যুবতীদের জন্য ভাতা ছাড়া উপায় নেই। সেই ভাতার ক্ষেত্রে তোমাদের যাতে করে সবার আগে ভাবনা চিন্তা করা যায়, এবং একটু বেশি টেশি করে পুষিয়ে, মানে অ্যাকাউন্টের বাইরে থেকে যদি কিছু দেওয়া যায়, আমরা দেখব। এই রকম আশ্বাস পেয়ে থাকলে তো তারা কেউই এগিয়ে আসবেন না। আর যদি ভয় দেখানো হয়, থ্রেট করা হয়, তাহলে তো স্বাভাবিক। এই দুটো, মানে যেটাকে বলে ক্যারট অ্যান্ড স্টিক যেটাকে বলা হয়, একদিকে মূলো ঝোলানো হবে, অপরদিকে ডান্ডা, দুটো যদি কম্বিনেশন থাকে তাহলে খুবই ভালো হয়। এটাকে বলে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি।
তাহলে তো কেউ এগিয়ে আসবেন না, বোঝাই যাচ্ছে। যাই হোক, আমি আমার মনে হয়েছে আমার এটা আহ্বান রাখলাম, যদি মানুষের কাছে পৌঁছে দিতে চান তাহলে যোগাযোগ করবেন। এটা গেল এই একটা দিক। আরেকটা দিক, আপনারা জানেন যে স্বাস্থ্য বিধান বলে একটি গান গাওয়ার মানে দেখতে পেলাম স্কুলে স্কুলে। ইতিমধ্যেই সব স্কুলে কার্যকর হয়ে গেছে কিনা আমি তাও জানি না। এটা প্রাথমিক স্কুলেই বা যে কোনো স্কুলেই মাধ্যমিক প্রাথমিক সব স্কুলেই গাওয়ানো হবে বলে মনে হচ্ছে। সরকারি স্বাস্থ্য, আমি আজকের ওই এটি ফেসবুকে শেয়ার করেছি। সেখানে গানটিতে দেখবেন, আপনারা অনেকেই পড়েছেন, ফেসবুকে থাকলে দেখে দেবেন, এছাড়াও আপনারা জানেন স্কুলে পৌঁছে গেছে, গুগলেও পেয়ে যাবেন, দেখলাম। তো সেখানে যে গান গাওয়ানো হচ্ছে সেখানে জীবাণু, ভাইরাস মানে মারাত্মক রোগ টোগ ইত্যাদি ইত্যাদি দিয়ে একেবারে প্রেয়ারের পরেই ওই স্বাস্থ্যের গান গাওয়ানো হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে একেবারে ওই জীবাণু থেকে বাঁচতে হবে, এটাই আমাদের একটাই কাজ, বাঁচার লড়াই। মানে বাঁচার লড়াই, আর কিছু নেই, শুধু জীবাণুর বিরুদ্ধে লড়াই। সব জীবাণুকে নাকি মেরে ফেলবে, ধ্বংস হোক। আরে বাবা, আমাদের শরীরে অনেক উপকারী জীবাণু আছে, উপকারী ব্যাকটেরিয়া আছে। তার একটা উদাহরণ গাট ব্যাকটেরিয়া, যেগুলো মরে গেলে আমরাও মরে যাব, যেগুলো ধ্বংস হলে আমরা বাঁচবো না। আমাদের শরীরে 38 বিলিয়ন ব্যাকটেরিয়া, 380 ট্রিলিয়ন ভাইরাস আছে, ওরাই বলছে। এটা আমি বারবার করে বলি, তাতেও কি খুব একটা কাজ হয়? কিন্তু ওই যে জীবাণুর ভয় ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর কি বলছে, পুষ্টিকর খাদ্য চাই, মানে কি ফর্টিফাইড রাইস। ফর্টিফাইড রাইসের কি বিপদ, কিভাবে ভয়ঙ্কর আমাদের ইমিউন সিস্টেমে সর্বনাশ করা হচ্ছে, পৌষ্টিক তন্ত্র থেকে শুরু করে সমগ্র দেহের সর্বনাশ করা হচ্ছে, সেটা জানতে বুঝতে চাইলে ইউটিউবে ফর্টিফাইড রাইস বলে আমার একটি ভিডিও রয়েছে, অবশ্যই দেখবেন। স্কুলে স্কুলে এই মিড ডে মিলে এই চালই দেওয়া হচ্ছে, আপনারা জানেন। তো আপনারা যদি, জানি না, রেশনেও সম্ভবত, হ্যাঁ রেশনেও এই চাল, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস, সেখানেও এই চাল দেওয়া হচ্ছে। তাই তো হওয়ার কথা। মোদির, মহান মোদির যে কার্যক্রম সেই অনুসারে এতদিন চালু হয়ে যাওয়ারই কথা। তো সেই ক্ষেত্রে এই চালগুলো কিন্তু বাদ দিয়ে খাবেন, বোঝা যায়। ফর্টিফাইড রাইসের আমি ছবি ফেসবুকে দিয়েছিলাম। আর যদি সেটা এখন ফেসবুক, আমার ফেসবুক তো অনেক নিচে চলে গেছে, আর তাও যদি আপনারা ডিজিটাল স্যাভি হচ্ছেন, কাজে লাগান, ডিজিটাল ব্যাপারটাকে কাজে লাগান, অনেক ভালো দিকও আছে। মহজ ধোলাই তো ওরা করছে, ডিজিটাইজেশন দিয়ে ওরা করছে, টোটাল কন্ট্রোল করছে, পাশাপাশি এই যে আমার মতো মানুষ, আমাদের মতো সহযোদ্ধাও তো এটাকে কাজে লাগাচ্ছে। সেরকম ভাবে গুগলে গিয়ে সিম্পলি ফর্টিফাইড রাইস বলে ক্লিক মারুন, সার্চ মারুন, বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ মারুন, সেখানে দেখবেন ইমেজ সেকশন আছে, বা ওখানেও আপনি ডাইরেক্টলি ইমেজ বলে সার্চ মারতে পারেন। সেখানে দেখবেন ফর্টিফাইড রাইসের ছবি পেয়ে যাবেন, দেখলেই বুঝতে পারবেন কিরকম হয় ফর্টিফাইড রাইস। আর যারা তাও পারবেন না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন, বা আমি আরো একবার ফর্টিফাইড রাইসের ছবিটি ফেসবুকে আবার লেখা সহ পোস্ট করব। তো যাই হোক, সেটা করুন। কৃত্রিম উপায়ে ফর্টিফিকেশন যেটা হচ্ছে, লবণে বলুন, যে কারণে আমরা আমাদের সহযোদ্ধারা আমরা সবাই মিলে ওই ব্র্যান্ডের টাটার জাতীয় লবণ, মানে আয়োডাইজ লবণ আমরা বর্জন করে রক সল্ট বা সৈন্ধব লবণ আমরা খাই, বহু আগেই ও সব ছেড়ে দিয়েছি আমরা। তো যাই হোক, তো এবার এই যে গানটা গাওয়ানো হচ্ছে সেখানে দেখুন পানীয় জলের কথা বলা হচ্ছে। এতদিন আমাদের আমাদের বাবা কাকারা কেউ মানে অশুদ্ধ জল খেয়েছে, টিউবওয়েলের জল খেয়েছে, সেটা নাকি বিষাক্ত, সেটা নাকি আর্সেনিক। তার বদলে স্কুলে স্কুলে দেখবেন ঠান্ডা জল, ওই যে ফিল্টার ওয়াটার, হ্যাঁ, সেগুলো বসানো হয়েছে। বাচ্চা কাচ্চারা ভাবছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা কুলকুল, আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ। তো যাই হোক, ওগুলো খেয়েও
বাচ্চাদের শরীরকে শেষ করে দেওয়া হচ্ছে, ইমিউন সিস্টেমকে শেষ করে দেওয়া হচ্ছে। এই ফিল্টার্ড ওয়াটার নিয়েও আমার একটি ভিডিও আছে, সতর্ক থাকুন। স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রার জল পান করুন। ঠান্ডা জল খেলে কি বিপদ হতে পারে, ফ্রিজের জলই হোক বা এইসব এই কুলিং মেশিনে কুল করা ফিল্টার ওয়াটারই হোক, সেটা খেলে কি কি বিপদ হতে পারে বিভিন্ন ভিডিওতে বলেছি। যদি ঠান্ডা জল খেতে হয় গরমকালে কুঁজো ব্যবহার করুন, কুঁজো কলসি ব্যবহার করুন, প্রাকৃতিক পন্থা অবলম্বন করুন সুস্থ থাকতে চাইলে। তার মানে ওই জল খাওয়াচ্ছে আর ওই ফর্টিফাইড রাইস খাইয়ে মানে পুষ্টির ওই যে বাংলায় পাতি বাংলায় একটা কথা আছে, গোষ্ঠী উদ্ধার করে দেওয়া আর কি, পুষ্টির গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে আর সব জীবাণু মেরে ফেলবে, এটাই আমাদের নাকি পণ। কেন এতদিন তো এরকম গান গাওয়া হয়নি, তাহলে কি মগজ ধোলাই হয়নি? আলবাত হয়েছে। মগজ ধোলাই না হলে আমরা করোনাকে কি করে, ভদ্রলোকেরা কি করে এত ভয় পেল, ঘরের মধ্যে সে দিয়ে গেল কি করে? এখনো কেন কেউ কেউ মাস্ক পরে ঘোরাঘুরি করছে? মগজ ধোলাই তো আগেই হয়েছে, তাহলে এখন আবার এই গানের দরকার পড়লো কেন? ভেরি সিম্পল, এতদিন মগজ ধোলাই হতে অনেকটা পড়তে হতো। এই যে ধরুন জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এসব কোন ক্লাস থেকে আছে? একদম বাচ্চাবেলা থেকেই তো ওগুলো শেখানো যাবে না, বুঝবে না, অন্তত জীবাণুটা তো বুঝবে, যে ভাষায় যেটা আর কি। তো ওই অবধি তো এই ছেলে পেলেগুলো পড়বে না, যা পরিস্থিতি দরকারই নেই পড়ার। একমাত্র ওই প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টিকে থাকবে আমি বলেছি, আর আর কিছু কিছু সরকারি স্কুলকে যেখানে গার্জিয়ানরা বেশি টাকা দিয়ে পড়াতে পারবেন সেগুলো পিপিপি মডেলে এনে ক্লাস্টার বানিয়ে ক্লাস হবে, এটা বহু আগেই আমি বলেছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, যদি গ্রামেগঞ্জের বাচ্চা কাচ্চারা ড্রপ আউট হয়ে যায় আগামীতে, সে তো হয়ে যাবেই যা পরিস্থিতি। যদিও সরকার তাদেরকে প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য টাকা দেবে, সেটা তো এখনো কার্যকর হয়নি। তাহলে এবার ধরুন কোনো বাচ্চা ক্লাস 4-5 অব্দি পড়েই ছেড়ে দিল, তখন তাদেরকে ফলো আপ করবে। তার চেয়ে কি বেটার পদ্ধতি, 5-6 এরকম পৌঁছানোর আগেই ছোটবেলা থেকে, মানে ওইসব মানে লাইফ সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স এই অবধি যাওয়ার আগেই, বায়োলজিটা পড়ার আগেই ছোটবেলা থেকে গান গাইয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দাও, কম খরচে মগজ ধোলা হয়ে যাবে। আলাদা করে বায়োলজির টিচার, আলাদা করে সব ভাইরাস, ব্যাকটেরিয়া ওসব পড়াতেই হবে না। ছোটবেলায় পাখি পড়ার মতো গানের মধ্যে জীবাণুটা ঢুকিয়ে দাও, পানীয় জলটা ঢুকিয়ে দাও, তাহলে সারা জীবন ফিল্টার ওয়াটার খাবে, চেষ্টা করবে অন্তত, আর না খেতে পারলে কষ্টে ভুগবে, চুরি ডাকাতি করুক, যাই করুক, একটা কিছু করবে বা চেষ্টা করবে অন্তত। পরে দেখবেন ফর্টিফাইড রাইস খাওয়ার ভাতাও দিয়ে দেবে, আর ফিল্টার ওয়াটারেও ভাতা দিয়ে দেবে, ব্যাপারটা সেরকমই দাঁড়াবে। মানে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করবার জন্য ওরা সব রকম করবে, তারপরে তো সর্বনাশ অপেক্ষা করেই আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে ছোটবেলা থেকেই মগজটা ক্যাচ দেম ইয়ং, ছোটবেলা থেকেই মগজটাকে ধোলাই করে দাও। তাই পরবর্তীকালে যদি কোনো কারণে পেটের তাগিদে অন্য কোথাও চাকরি করতে চলে যায়, পড়াশোনা ছেড়ে দেয়, ড্রপ আউট হয়ে যায়, তাহলেও কোনো চাপ নেই। এই যে গানটা মুখস্থ হয়ে গেল, দেখবেন সেখানে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে, আত্মীকরণ, মানে কি অঙ্গ প্রত্যঙ্গের অংশ হয়ে গেল আর কি। ওরে বাপ রে বাপ, মানে কি মগজ ধোলাই শব্দটাকে এত সুন্দর করে ওখানে ব্যবহার করেছে, আত্মীকরণ করে আত্মার 12টা বাজানোর বন্দোবস্ত। তো সেটা সারা জীবন বয়ে বেড়াবে এবং ফার্মা কোম্পানির দাস হবে, মাস্ক পরবে, স্যানিটাইজার ব্যবহার করবে। ওই যে বাবা জীবাণু, মিডিয়াতে যখনই জীবাণুর গল্প, ওই যে ডেঙ্গু ভাইরাস এসব যখন বলা হবে, ডেঙ্গুর জীবাণু, তখন সঙ্গে সঙ্গে এইসব বাচ্চা কাচ্চা তখন যেখানেই থাকুক না কেন বেঁচে পড়তে থাকলে, বাপরে ওই যে গানটাই পড়ে শুনেছিল, স্যাররা বলেছিল, ওরে বাপরে কোথায় মাস্ক, কোথায় স্যানিটাইজার, ধার দেনা করে হলেও আর কিছু না হোক ওইগুলো কিনতে হবে, ফার্মা কোম্পানির ওষুধ, ভ্যাকসিনটা নিতে হবে। অর্থাৎ ড্রপ আউট হয়ে গেলেও যাতে করে এদেরকে ছোটবেলা থেকে গানটা ঢুকিয়ে দেওয়া যায় মাথার মধ্যে, স্বাস্থ্যের গান, স্বাস্থ্য বিধানের গান, তাহলে একেবারে মুনাফাবাজি নিশ্চিত হওয়া যায়। তাই আর রিস্ক নিচ্ছে না ওরা।
পাঠ্যপুস্তক কতদিন পরে পড়বে ওগুলো, সেগুলো তো একদম ছোটবেলায় অত বইপত্র সরকার এখনো ব্যয় করতে চাইছে না, টিচারও রাখতে চাইছে না। তাই রিস্ক নিয়ে লাভ নেই, ছোটবেলা থেকেই গুঁজে দাও, মানে মগজে গুঁজে দাও। মগজে যদি গুঁজে দেওয়া যায় তাহলে ভ্যাকসিন থেকে শুরু করে সবকিছু, ডিজিটাল আইডি, সবকিছু গুঁজে দেওয়া যাবে। দেখতেই তো পাচ্ছেন, আসল হলো মগজ। পুলিশ দিয়ে আইন দিয়ে কজনকে ভয় দেখাবেন? 1 কোটির দরকার নেই, 1 লক্ষ লোক লোক যদিও খেপে ঠিকঠাক করে, তাহলে আইন পুলিশ কোথায় চলে যাবে, কোথায় ভৌ ভৌ চলে যাবে, সব ভেসে চলে যাবে। কিন্তু যদি মগজে যদি ঠিকঠাক বিজ্ঞানটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আজীবন অজ্ঞান করে রাখা যাবে। সেটাই কর্মসূচি। যাই হোক, এবার সতর্ক থাকুন। উপায় নেই, আপনার সন্তান সন্ততি, আমাদের সহযোদ্ধাদের সন্তান সন্ততির জন্য আলাদা করে স্কুল তো এখনো তৈরি হয়নি। তবে অনেকেই হোম স্কুলিং ওপর জোর দিচ্ছে, এ নিয়ে আমি ভিডিওতে আগে বলেছি, পরে আরো একটি ভিডিও করব, ইচ্ছে আছে বাড়িতেই পড়াশোনা করান। এরকম প্ল্যাটফর্ম আছে, আপনারা জানেন, সরকারি প্ল্যাটফর্মও আছে, ওপেন স্কুলের প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে অনুমোদিত, সেখানে ক্লাস হয় না, শুধু সাবজেক্ট ওই সিলেবাস দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা বাড়িতে বাচ্চাদের পড়াশোনা করাতে পারেন, গ্রুপ বানাতে পারেন খেলাধুলার জন্য। এটা করছে, আমি দেখলাম অনেকেই, পুনে, মুম্বাই অনেক গার্জিয়ানরা এটা করছে। অনেক খরচা বাঁচবে, গাদাগুচ্ছের ফি বেঁচে যাবে। সন্তানকেও আপনি নিজের মতো করে প্রাইভেট টিউশনের মাধ্যমে হোক, টিচার বা নিজেরাই হোক, গড়ে তুলতে পারবেন। তার পরবর্তীকালে যদি আপনাদের মনে হয় একটু হায়ার প্রতিষ্ঠানে ভর্তি করার সময়, তখন ওই মাধ্যমিক লেভেল বা ওই লেভেলটা আপনি তো অনায়াসে বাড়িতে হোম স্কুলিং করে পড়াতে শেষ করতে পারবেন, তারপরে ভাবা যাবে। অন্তত ছোটবেলাটা বেঁচে যাবে মগজ ধোলাই থেকে, আর ছোটবেলাটাই হচ্ছে মূল বিষয়, ওটাই হলো আসল ক্যাচ দে মিয়ং। ওই মগজ ধোলাইটা যদি বাঁচিয়ে দিতে পারেন, হ্যাঁ, পরীক্ষাতে তো ওগুলোই লিখতে হবে, সে আলাদা কথা, কিন্তু শিক্ষকদের যে মগজ ধোলাই সেখান থেকে বেঁচে যাবে অন্তত। আর আপনারা তো রইলেনি, এ একটা পথ আছে, কিন্তু সেটা অনেকের কাছে একটা আননোন টেরিটরি। আর কি পথ আছে? আরেকটি পথ হলো বাচ্চারা স্কুলে কি শিখছে বা কি শেখানো হচ্ছে সেগুলো একটুখানি নজরে রাখা, শোনা। তারপরে বাড়িতে এসে তাদেরকে বুদ্ধি করে বলা, বুঝিয়ে বলা যে ওগুলো ঠিক নয়, ওগুলো আসলে ভুল। মানে উপায় নেই। আপনাকে বাচ্চার মগজটাকে ঠিক রাখতে গেলে আপনাদের তৎপর হতে হবে। কারণ আপনার বাচ্চা ভুলভাল শিখে পরবর্তীকালে ভদ্রলোক হয়ে গেলে আপনি না হয় তাদেরকে ভ্যাকসিন থেকে বাঁচালেন, দিলেন না। অনেকেই আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও শুনছেন, তারা তাদের সন্তানকে একটি ডোজও দেননি। কিন্তু সেটা আপনারা বুঝে করলেন, কিন্তু সন্তানকে যদি আপনারা তৈরি করে যেতে না পারেন, তখন তো তারা বড় হবে, তো তাদের মধ্যে তো এই বোধটা ওরা ঢুকিয়ে দেবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। তখন কি করবেন? তখন সব চেষ্টাই বৃথা যাবে। তাই তৈরি করুন, স্কুলে পড়াতেই পারেন, পাশাপাশি বাড়িতে দেখুন, খেয়াল রাখুন কি শেখানো হচ্ছে, সেগুলোর উপরে নজর রাখুন। ব্যাস, এই পর্যন্তই আমার একটু ভূমিকা করতে হলো। আপনারা জানেন আমার ভিডিও দীর্ঘ হয়ে যায়, কিছু করার নেই। এই দীর্ঘ ভিডিওর মাধ্যমেই আমি সত্যিকারের সহযোদ্ধাদের সঙ্গে পেয়েছি, পাঠকদের সঙ্গে পেয়েছি। এটাই আমার পলিসি ছিল। ভাবুন দেখি, ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, ভ্যাকসিন মাত্রেই অমুক, ভ্যাকসিন মাত্রেই তমুক, এরকম করে যদি আমি ছোট ছোট রিল বানাতাম 40 সেকেন্ডের বা 20 সেকেন্ডের, কি হতো? কিছুই হতো না, কিচ্ছু হতো না। যারা সিরিয়াস মানুষ তারা তো প্রথমত রিল দেখেন না, যান না ওদিকে। আর যারা দেখেন তারা ওই 40 মিনিটে কিছুই বুঝতে পারতেন না, বলে কি পাগলের মতো লোকটা বলছে, কি যে বলে, ও শুনতেনি না। আমি ভালো করেই জানি। কিন্তু কিন্তু আমি যখন ভিডিও বানানো শুরু করলাম, তখন প্রথম দিকে 99% মানুষই পাগল বলল, সব জনতা গামছাওয়ালা বলল, ঠিক আছে, কিন্তু 1% মানুষ তো শুনলো। হ্যাঁ, সেই 1%টাই বাড়তে 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 আমরা
একটু একটু করে এগোচ্ছে, তাই নয় কি? তো 1% তো শুনলো, কিন্তু রিল 40 সেকেন্ডে রিল বানালে ভিউ অনেক হতো হয়তো, কিন্তু ওই সব ভিউ এর গল্প তো আমি জানি। ফেসবুকে কত মিলিয়ন ভিউ হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি, তো ইম্প্যাক্ট কি হচ্ছে আমি তাও জানি। তো ওই সব ভিউ দিয়ে কিছু যায় আসে না, তাই আমি কখনোই ভিউ এর পেছনে ছুটিনি। আমি উইজডম খোঁজার চেষ্টা করেছি। আর যারা উইজডমের চর্চা করতে চান, বুঝতে চান, তারা ধৈর্যশীল হন, তারা একটু সময় দেন, সময় বাঁচিয়ে একবারে না হোক পরে পরে পাঠ করে করে শোনেন বা শুনবেন, সেই ফল আপনাদের চোখের সামনে। তাহলে আজকের ভিডিওর বিষয় বিহারে নিয়োগ, শিক্ষক নিয়োগ, পশ্চিমবঙ্গে শিক্ষক ছাঁটাই, মানে পশ্চিমবঙ্গে বিয়োগ কেন হচ্ছে? স্বাভাবিক, এখন তো নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম হচ্ছে। তা নিউ ওয়ার্ল্ড অর্ডারের অন্যতম প্রধান এজেন্ডাই তো সরকারি শিক্ষা ব্যবস্থার লোপাট করা। আরো অনেক এজেন্ডা আছে, ক্যাশলেস সোসাইটি, ডিজিটাল আইডি, এগুলো বলেছি, সেখানে আর যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া ঘটছে, উত্তরপ্রদেশেও যে ঘটছে না তা নয়, সেখানেও 13 বছর নাকি আমরা দেখতে পেলাম খবরে শিক্ষক নিয়োগ হচ্ছে না, অনেক রাজ্যেই হচ্ছে না। কিন্তু বিহারে আমরা দেখতে পেলাম পরপর 3টি টিচার রিক্রুটমেন্ট, টিআর বলা হচ্ছে, পরীক্ষা হয়ে গেছে। এই ডিসেম্বরে 4 নম্বর হওয়ার কথা, ইতিমধ্যেই 2.33 লক্ষ, মানে হ্যাঁ ওইরকমই, অর্থাৎ 2,33,000 শিক্ষক নিয়োগ হয়ে গেছে ইতিমধ্যেই 3টির মাধ্যমে। এবং শুধু তাই নয়, 28,000 কন্ট্রাকচুয়াল শিক্ষককে রেগুলারাইজ করা হয়েছে ইতিমধ্যেই। যদিও আরো 4 লক্ষ তারা কন্ট্রাকচুয়াল, তারা আন্দোলন করছেন, চাইছেন তাদেরকেও রেগুলারাইজ করা হোক, এবং তাদের আশা তাদেরকেও করা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মুহূর্তে বিহারের শিক্ষকের সংখ্যা কত? এই মোটামুটি 5.5 লাখের উপর হবে সব মিলিয়ে, তাই তো। তো মানে এই রিক্রুটমেন্ট ধরে কন্ট্রাকচুয়ালকে বাদ দিয়ে কিন্তু বলছি, স্থায়ী শিক্ষকই এখন ওরকমই প্রায় অনেকটাই, অর্থাৎ 5.5 লক্ষেরও বেশি, ওই 18,000কে ধরলে 5,80,000 এরকমই পৌঁছে গেছে বিহারের শিক্ষক সংখ্যা, স্থায়ী শিক্ষকের সংখ্যা। এবং এই যে নিয়োগগুলো হচ্ছে, 3টে হয়ে গেছে, এই সবগুলোই কিন্তু স্থায়ী শিক্ষক নিয়োগই হয়েছে। কি চমকে যাচ্ছেন না? বিহারে সাম্প্রতিক কালেই 2023 থেকেই আমরা দেখতে পাচ্ছি, এই 2 বছরের মধ্যে, এখনো এই বছর শেষ হয়নি, ডিসেম্বরে 4 নম্বর রিক্রুটমেন্ট হওয়ার কথা, 2,33,000 স্থায়ী শিক্ষক নিয়োগ হয়ে গেল। আর উল্টে আমাদের দেশে 26,000-এর চাকরি গেল, মানে গেছি ধরে রাখো, মানে দেখা যাক। আমি লোকে তো তাই ভাবছে, এখন অনেকে আশা করছেন নিয়োগ টিয়োগ হবে, বেশ হলে খুবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে, আবার ওই যে টেট ক্লিয়ার করতে হবে 2027 মধ্যে, সেই খাঁড়াটাও ঝুলছে। সেই খাঁড়া তো বিহারের মধ্যেও আছে, সব রাজ্যেই হবে, ঠিক আছে, ওটা না হয় আমি তুলে রাখছি। কিন্তু আপাতত এই যে ছাঁটাই হচ্ছে, সেইটা তো বিহারে হচ্ছে না কেন? এখানে একটা প্রক্রিয়া আছে, প্রসেস, সোশিও ইকোনমিক প্রসেস আছে, এটা বুঝতে হবে। খুব ইন্টারেস্টিং স্টাডি কিন্তু। নীতিশ কুমার যখন 2006-এ মুখ্যমন্ত্রী হলেন, নীতিশবাবু অনেকদিন আছেন জানেন, হলেন বিহারে, তিনি কি দেখলেন? তিনি একটা শিক্ষাক্ষেত্রে, প্রথমে একটা শিক্ষাক্ষেত্রে কি ঘটছে, শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ না বাবা, শিক্ষা দিয়ে তো ব্রেন ওয়াশ হয়। তো শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে তিনি এটা জানতে চান, একটা বৈঠক করেন, আমলাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন, এবং সেই বৈঠক থেকে যা বেরিয়ে আসে, তারপরে তার একেবারে অবস্থা নাকি খুবই খারাপ, খারাপ হয়ে যায়, শকড হয়ে যান তিনি।
এই অবস্থা বিহারের শিক্ষা। আগে হ্যাঁ, জানেন নিশ্চয়ই যে বিহারকে আমরা পিছিয়ে গোবলায় রাজ্যে, শিক্ষা নেই দীক্ষা নেই, অশিক্ষিত বলে ব্যঙ্গ ট্যাঙ্গ করি। আসলে অশিক্ষিত বলে ব্যঙ্গ ট্যাঙ্গ যখন কাউকে করি, তারা আসলে প্রকৃতির কাছাকাছি থাকেন। মগজ ধরাইয়ের ফলে আমরা সেটা ভুলে গিয়ে ওদেরকে অশিক্ষিত গেঁয়ো বলে ব্যঙ্গ করি। তো এটাও কিন্তু জায়নিস্ট একটা উত্তরাধিকার। সতর্ক থাকুন, যেভাবে রেড ইন্ডিয়ানদের আমেরিকানরা শেষ করে দিয়েছে, প্রকৃতির কাছে থাকা তামাককে সিক্রেট প্ল্যান্ট বলে বিশ্বাস করা রেড ইন্ডিয়ান, মানে নেটিভ আমেরিকান যাদেরকে বলা হয়, যাদেরকে নাকি কলম্বাস আবিষ্কার করেছিলেন, আসলে ওই যে ডিসকভার করেছিলেন, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আসলে কলম্বাস ডিস্ট্রয়েড আমেরিকা। হি সিম্পলি ডিসকভার্ড এ রুট টু ডিস্ট্রাকশন। সেই নেটিভ আমেরিকানদের অশিক্ষিত গেও, বর্বর এইসব বলে তাদেরকে শেষ করে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকাণ্ড অ্যাকচুয়ালি এই রেড ইন্ডিয়ান জেনোসাইড। আগে হ্যাঁ, সেটা আমাদেরকে বলা হলো না, চেপে দেওয়া হলো, সভ্য বানানো হলো তাদেরকে, অর্থাৎ টোটাল কন্ট্রোল কায়েম হয়ে গেল। সব জায়গায় তো হয়েছে। এখন আবার অনেক রেড ইন্ডিয়ান তারা চাইছেন সে করে ফেরার কথা ভাবছেন। যাই হোক, তো একই রকম ভাবে এই যে বিহারকে কি বলা হতো, অন্ধকারাচ্ছন্ন একটি রাজ্য, পিছিয়ে পড়া রাজ্য, বিমারু বলে দেবে একটা শব্দ আছে, বিমারু স্টেট। বি ফর বিহার, প্রথমেই হচ্ছে বি ফর বিহার, তাই তো? আচ্ছা, বিমারু, এমতে মধ্যপ্রদেশ, আচ্ছা, আর শেষে ইউ উত্তরপ্রদেশ। আপনারা জানেন, মানে বিমার মানে এগুলো হচ্ছে বিমার, মানে অসুস্থ রাজ্য, মানে লোকজনের চিন্তা ভাবনা অসুস্থ, তারা পিছিয়ে পড়া, তারা জড়িবুটি ব্যবহার করে, তারা ফার্মা কোম্পানির ওষুধ খায় না, ভ্যাকসিন ট্যাকসিন নিতে, এইগুলো এরকম একটা আধুনিক সভ্যতা থেকে দূরে বিমারু। এই ছিল বিহারের অবস্থা। কিন্তু এরকম থাকলে তো ফার্মা কোম্পানি চলবে না, মুনাফাবাজি চলবে না, টোটাল কন্ট্রোল চলবে না, এলজিবিটি চলবে না, ফেমিনিজম চলবে না, পরিবারকে ধ্বংস করা যাবে না, আধুনিক হতে হবে। এটা তার প্রক্রিয়া। এইবার দেখলেন কি হলো বিহারে, নীতিশবাবু কি দেখলেন, ওইটাই দেখলেন প্রায় 25 লক্ষ ছেলে পেলে স্কুলের বাইরে, মানে স্কুলেই যায় না। ভাবুন কি চিন্তার কথা, 25 লক্ষ ছেলে মেয়ে যদি স্কুলে না যায়, পড়ুয়া শুধু মাঠে ঘাটে কাজ করে, বাড়িতে থাকে বা আমার সঙ্গে থাকে, স্কুলে টুলে যায় না, গেউ, তাহলে স্কুলে না গেলে জীবাণুটা কি করে শিখবে? এই যে জীবাণুটা দেখলেন তো, জীবাণুটা কিভাবে শিখতে হয়, গানের মাধ্যমে স্বাস্থ্যবিধ হয়। তো এই ব্যাপারটা, বা তখন তো ওই গানটা ছিল না, কিন্তু গান না থাকলেও সিলেবাস তো ছিলই। সিলেবাসটা যেখানে যেখানে যত ছেলে মেয়ে ওইসব সিলেবাস পড়েছে, তারা যত বড় হয়েছে, ভদ্রলোক হয়েছে এবং ভয় পেয়েছে। এটাই তো বাস্তব, আমরা দেখতে পেলাম না। আর যারা পড়াশোনা করেনি, ওই স্কুলে যায়নি, তারা ভয় পায়নি, আসছে এক এক করে। তারপরে আবার বলবেন না, তার মানে বলবেন না যে স্যার শিক্ষা দীক্ষা মানে জ্ঞান ট্যান এগুলো কি দরকার নেই? অবশ্যই দরকার আছে। সমস্যা কি বলুন তো? উদারতার দরকার আছে, প্রোগ্রেসের দরকার আছে, সবকিছুরই দরকার আছে, কিন্তু কোথায় থামতে হবে এটাও জানার দরকার আছে। এখন কি আদিম প্রস্তর যুগে ফিরে যাওয়ার কথা বলবো আমি? না, তাহলে তো সক্রেটিসকে চেনা যাবে না। যাবে কি? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, আমাদের যাজ্ঞবল্ক্য, কপিল মুনি, এদেরকে তো বাদ দিয়ে দিতে হবে, এরা তো প্রস্তর যুগের ছিলেন না। সেটা কি? না, মোটেই না। এমনকি আমাদের বিদ্যাসাগরকেও তো জলাঞ্জলি দিতে হবে, রামমোহনকেও জলাঞ্জলি, যাই হোক, ব্যাপারটা বুঝতে হবে। যখন এরা, এমনকি বিদ্যাসাগরও যখন এই কাজ করছিলেন, তখনও জায়নিস শক্তি কন্ট্রোল করার ক্ষমতা জন্মায়নি, যদিও ব্রিটিশরা জায়নিস শক্তিরই ধারক ও বাহক ছিল। কিন্তু সমস্যা কি বলুন তো, প্রগ্রেসটা যখন কি, যখন একটা মানুষকে, মানুষ, এখানে নারীর কথাই হচ্ছে, বিদ্যাসাগরের কথা যখন এলো, নারীদের, আমাদের বেদ উপনিষদের যুগে নারীদের যে স্বাধীনতা ছিল, মধ্যযুগে কি সেটা ছিল? ছিল না। সেটা আমরা জানি কিভাবে নারীদের উপর অত্যাচার করা হয়েছে,
বিধবাদের কিভাবে ব্রাত্য করে রাখা হয়েছে। আর এই কারণেই বিদ্যাসাগর বিধবা বিবাহের কথা বলেছিলেন, যেটা ইনফ্যাক্ট পপুলেশনকে আরো সমৃদ্ধ করেছিল, তাই নয় কি? ভাবুন, ইসলামে বিধবা বিবাহ বহু আগে আদিতেই ছিল। রাসূল নিজেই বিধবা খাদিজাকে বিবাহ করেছিলেন। আর আমাদের কি হলো? মাঝখানে দীর্ঘ কয়েকশো বছর, বয়স হাজার বছর, সেক্ষেত্রে দেখলাম কি বিধবা বিবাহ নিষিদ্ধ হয়ে গেল। মানে বিধবারা বিবাহ করতো না। যদি পরাশর সংহিতা থেকে নষ্টে জীবে প্রপোজ্যে এই উচ্চারণটা বিদ্যাসাগর বের করে বোঝালেন যে না, আগে ছিল, অনুমোদন আছে। শাস্ত্র থেকেই উনি বের করেছিলেন, উনি আবিষ্কার করেননি। উনি জায়নিস্টদের, ইহুদিদের কোন টোড়া থেকে, অমুক থেকে তমুক থেকে কোন শ্লোক উদ্ধৃত করেননি, বা ওই ধরনের কিছু উদ্ধৃত করেননি। করেছিলেন? অনেকে আমার তথাকথিত, মানে যাদের আমি সহযোদ্ধা মনে করি না, পড়াশোনা করে না, তারা এইগুলো বলে যে বিদ্যাসাগর সরাসরি জায়নিস্ট শক্তির হয়ে নাকি কাজ করেছিল। মোটেই নয়। আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে, বিধবা বিবাহ কি অযৌক্তিক ছিল? অবশ্যই। নারীরা কোথায় যাবে? কম বয়সে বিধবা, তাদের সংসার করার ইচ্ছে হবে না? তাদের সঙ্গী পাওয়ার ইচ্ছে হবে না? আলবাত হবে, এটাই স্বাভাবিক। বিদ্যাসাগর সেটাই করেছিলেন, এবং সেই কাজটি করতে গিয়ে তিনি পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, দিনরাত খুঁজে বের করেছিলেন, রিসার্চ করেছিলেন। কিন্তু সমস্যা কি বলুন তো? এই যে বন্ধন, যখন নারী পুরুষ নির্বিশেষে যখন বন্ধনগুলো খোলা হলো, খুলে স্বাধীনতার কথা বলা হলো, নারী স্বাধীনতার কথা বলা হলো, এটা যখন শুরু হলো আমাদের বাংলায়, যেটা বিহারে হয়নি। বিহারে আমাদের বাংলায় যেভাবে নবজাগরণ বা রেনেসা যেটাকে বলা হয়, বিহারে তো সেভাবে হয়নি, বা গোটা আমাদের বিমারু রাজ্যগুলো যেগুলো, সেগুলোতে হয়নি বা পৌঁছয়নি বিশেষ করে এই আলোটা। কিন্তু সমস্যা কি বলুন তো? এই যে আলোটা, যেটা বিদ্যাসাগর রামমোহন দিয়ে গেলেন, বন্ধন মুক্তির আলো দিয়ে গেলেন, এইবার ঠিক সেই সময়ে আমরা দেখতে পেলাম জায়নিস্ট শক্তির উত্থান হচ্ছে। ওই সময়টাতে 1770 এরকম দশকে আস্তে আস্তে আমেরিকায় রসচাইল্ডের উত্থান হলো, ব্যাংকিং ব্যবস্থার পতন হলো, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর থাবা প্রসারিত হলো। ওই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি, যখনই ওরা দেখলো এই প্রোগ্রেসটা রয়েছে, বন্ধন মুক্তির জায়গা গোটা বিশ্বে রয়েছে, সেখানেও নারীবাদী আন্দোলন আমরা ম্যারি উইস্টনক্রাফটকে পেলাম, সাইমন দে ভয়াকে পেলাম, তাই তো? সেখানেও হয়েছে। তখন ওরা কি করলো? এই বন্ধন মুক্তিটাকে কাজে লাগিয়ে যে কোনো বন্ধন মাত্রই খারাপ, সেটাই ওরা নিতে বোঝাতে শুরু করলো। ব্রেন ওয়াশ। হ্যাঁ, এটাই হলো সব, মানে হাইজ্যাক হয়ে গেল। যেমন করে সাম্যবাদের চিন্তা ভাবনা, কমিউনিজমের চিন্তা ভাবনা গ্রীসেও আমরা পাই। ডেমোক্রেসি কথাটা, গণতন্ত্র কথাটা তো গ্রিক শব্দ, ডেমোস যুক্ত ক্র্যাসি, তাই তো? ডেমোস মানে জনতা, ক্র্যাসি মানে রুল। ওটা তো ওরা কি নতুন আবিষ্কার নাকি? তো সেই ব্যাপারটাকে হাইজ্যাক করে রাশিয়ার যে সাম্যবাদী কমিউন গুলো ছিল, মির কমিউন, যেটা নিয়ে আমি গ্রিগরি রাসপুটিন বিস্তারিত লিখেছে, এই মিরের মাধ্যমে কিভাবে গ্রামের মানুষ একসঙ্গে চাষ করত, একসঙ্গে ফসল ভাগ করে নিত, পরিবারের সদস্যের সংখ্যা অনুযায়ী ভাগ হতো, এবং সেই জমি গ্রামের যে বডি ছিল তাদের অনুমতি ছাড়া কেউ বিক্রি করতে পারত না। এমনকি যেগুলো চারণভূমি ছিল বা জলা জমি ছিল গ্রামে, সেগুলো সেই গ্রামের যৌথ সম্পত্তি ছিল, কমিউন ছিল, মির কমিউন। বিস্তারিত লিখেছি বই গ্রিগরি রাসপুটিনে, যারা আগ্রহী তারা অবশ্যই সংগ্রহ করুন, পড়ুন। সেইটাকে হাইজ্যাক করে নিয়ে লেলিনকে কাজে লাগিয়ে, মার্কসকে কাজে লাগিয়ে একটা রাশিয়াতে ধ্বংস করা হলো মির কমিউনকে। পরিবর্তে
বিজ্ঞানসম্মত মার্ক্সবাদের চাষবাস করা হলো। বেশ, সে বিষয়ে বিস্তারিত লিখেছি গ্রিগরি রাসপুটিন। যাই হোক, তো এখানেও তাই হলো। বন্ধন মুক্তির জায়গাটা যেটা জরুরি ছিল, বিধবা বিবাহ অবশ্যই জরুরি ছিল, সতীদাহ প্রথা নিষিদ্ধ করা অবশ্যই জরুরি ছিল। কেউ হয়তো বলতে পারেন হ্যাঁ, তথাকথিত নিম্নবিত্তদের মধ্যে সত্যি ছিল না, এটা একমাত্র কিছু ওই গ্রাম ব্রাহ্মণ বা উচ্চবিত্ত কিছু কিছু পরিবারের মধ্যে এই সতীদাহ ছিল। প্রত্যন্ত খেটে খাওয়া মানুষের মধ্যে এইসব সতীদাহ প্রথা ব্যাপার কিছুই ছিল না। যাই হোক, তবুও আইনটা দরকার ছিল। তো এইবার কি হলো, সেইটাকে আস্তে আস্তে হাইজ্যাক করে নিয়ে যে কোনো বন্ধন, পরিবারের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, সন্তানের বন্ধন, সামাজিক বন্ধন, প্রকৃতির সঙ্গে মানুষের স্বাস্থ্যের বন্ধন, মানে যেটাকে বন্ড বলা হয়, বন্ড আর বন্ডেজ কিন্তু এক নয়, শৃঙ্খল আর শৃঙ্খলা কিন্তু এক নয়। দেখুন, খুব সুন্দর না, আমাদের যে পূর্বপুরুষরা যে ভাষাগুলো, শব্দগুলো বানিয়ে গেছে, নির্মাণ করে গেছে, আমি মাঝে মাঝে ভাবতে ভাবতে অবাক হয়ে যাই, স্তম্ভিত হয়ে যাই, যে কি অদ্ভুত এই প্রতীক, কি অদ্ভুত ভাবনা তাদের, যে যেখানটা কোনটা গণ্ডি, কোথায় থামতে হবে, কোনটা বন্ধন, কোন বন্ধনটা ভালো মঙ্গলকর, কোনটা ক্ষতিকর, সেগুলোকেও কিন্তু তারা প্রতীকের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন। এবং এক্ষেত্রে ভাষাগত দিক থেকেও অদ্ভুত রকমের একটা সাদৃশ্য দেখি এবং মুগ্ধ না হয়ে পারি না। উদাহরণ হিসেবে আপনাদের সামনেই রয়েছে, আপনারা ভাবছেন বিহারটা বলছি না কেন, বলবো, একটু বলি না, আমি একটু ছড়িয়ে বলি, তো যারা শোনার শুনবেন। বন্ড মানে কি? সম্পর্ক, bond between husband and wife, bond between son and daughter, family bond, তাই তো? এই যে বন্ড, এটা তো ভালো, দরকার, বেঁচে থাকতে গেলে এই বন্ডটা দরকার। যেখান থেকে আমরা বলি বন্ডিং, 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 উই নিড দ্য বন্ডিং, and we need bonding with nature, we need bonding with parents, we need bonding with family, we need bonding with spouses, তাই তো? বন্ডিংটা দরকার, কিন্তু সেটা যখন বন্ডেজ হয়ে যায় তখন হয়ে গেল বন্দিত্ব, যেটা প্রার্থনা নয়, আমরা চাই না সেটা, আমরা বন্দি থাকতে চাই না, তাই তো? তাহলে কিন্তু বন্ড আর বন্ডেজ কি এক জিনিস? না, এক আলাদা। কিন্তু এটাকেই ওরা গুলিয়ে দিল, বন্ডটাকেও বন্ডেজ বানিয়ে দিল মগজ ধোলাই করে, যার ফলে নারী পুরুষ উভয়েরই, আর নারী তো বিশেষ করে টার্গেট নারীরাই হলো, কারণ তারা যেহেতু বাঁধা ছিল দীর্ঘকাল, ইউরোপেও তাই ছিল, মধ্যযুগ স্টাডি করুন, মিডিয়েভাল পিরিয়ড স্টাডি করুন, ইউরোপে একই অবস্থা ছিল আমাদের দেশের মতো মধ্যযুগ। তো সেক্ষেত্রে ওরা যখন ছাড়া পেল, স্বাভাবিকভাবেই যখন একটা কয়েদি বলবো, অবশ্যই ব্যাপারটা ওরকমই ছিল, যখন ছাড়া পায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গে যে কটা শেকল আছে সবগুলোই ছুঁড়ে ফেলার চেষ্টা করে, ভালো মন্দ দেখে না, যে না এটা থাক, এটা দরকার, এটা ভালো, এটা আমাকে প্রোটেকশন দেবে। তারা সে কি দেখে? দেখে না। তারা তখন দেখে বন্ধন মাত্রেই খারাপ, কিন্তু বন্ধন শব্দটা কিন্তু প্রেম বন্ধন, এটাও ব্যবহার হয়, তাই তো? বন্ধন ভালো, আবার বন্ধন মানে কিন্তু শেকলও হয়, তাই নয় কি? তো এই বোধটা তাদেরকে দেওয়া হলো না, ইচ্ছে করে দেওয়া হলো না। হাইজ্যাক হয়ে গেলে ধ্বংস করতে হবে, যাতে করে পরিবার ভেঙে যায়, মূল্যবোধ ভেঙে যায়, মানুষকে একা করে দেওয়া যায়, মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। আর মানুষ যত একা হবে তত ভয় পাবে, তত তারা ভ্যাকসিন নেবে, তত তাদের পরামর্শ দেওয়ার লোক থাকবে না, তত তারা প্রতিবাদ করতে পারবে না, ঐক্যবদ্ধ হতে পারবে না, তত তারা একে অপরে ঈর্ষা করবে, তত তারা লোভী হবে, তত তারা একা হবে। যেমন দেখুন না, এত এত হাজার শিক্ষককে ছাঁটাই করে দিল, তাও তারা ঐক্যবদ্ধ হবে, কোনো প্রতিরোধই করতে পারলো না, মামলা করা ছাড়া। কেন? এই আধুনিক শিক্ষার ফসল, আধুনিক শিক্ষার ফসল।
এবার দেখুন না, কোনো জায়গায় সিম্পলি বস্তি ভাঙতে গেলেও প্রতিরোধ হয়, কিছু তো প্রতিরোধ হয়, কিন্তু তাও বস্তির লোক সবাই মিলে প্রতিরোধ করে না, কিন্তু সেই বস্তির লোকগুলো তো প্রতিরোধ করে। আর প্রতিরোধ করে বলেই এই যে ঢাকার মতো জায়গায় বা আমাদের দেশে কি হয়, গোপনে রাত্রির বেলা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। পুলিশ দিয়ে তুলতে পারবে না বলেই ওরা এইভাবে করে, কারণ পুলিশকে মেরে ওরা ছাতু করে দেবে, এটা ওরা জানে জানে তাই আগুনের আশ্রয় নিতে হয়, স্যাবোটাজ করে উচ্ছেদ করতে হয়। কিন্তু শিক্ষকদের রীতিমতো আইন করে করা হচ্ছে। কোন আইন? যার কোনো ভিত্তিই নেই, বুঝছি, ভীতু, ভয় পায়, একতা নেই, এটাই মূল কারণ। যাই হোক, এইবার বাংলায় দেখুন, শৃঙ্খল শৃঙ্খলা, কি শৃঙ্খল থেকেই তো শৃঙ্খলা শব্দটা এসেছে, অথচ একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই তো? যেমন বন্ড থেকে বন্ডেজ, একটা পজিটিভ একটা নেগেটিভ। ভাবনার রসদ পাচ্ছেন না? আমি তো গভীর ভাবনার রসদ পাই এসব থেকে। তাহলে শৃঙ্খলটা খারাপ? অবশ্যই আমরা শৃঙ্খল মুক্তি চাই, শৃঙ্খলাটা জরুরি, তাই তো? সেটা আমরা চাই, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা, কোন সময় আমাদের থামতে হবে? কোনটা শৃঙ্খলা, কোনটা শৃঙ্খল? যেটা পজিটিভ সেটা শৃঙ্খলা, ইতিবাচক, আর যেটা নেগেটিভ সেটা শৃঙ্খল, নেতিবাচক। এটা কে চেনাবে আমাদের? হু উইল হেল্প আস টু আইডেন্টিফাই দ্য ডিফারেন্স? কে শেখাবে? এক সময় এইসব শেখানোর লোক ছিল আমাদের সমাজে, আদিকালে বেদ উপনিষদের সময়ে, এমনকি গুপ্ত যুগে মধ্যযুগেও ছিল। তাদেরকে ভাড়া করে পয়সা দিয়ে এসএসসির মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়নি। তাদেরকে আমরা মুনি ঋষি বলে সম্মান করতাম, প্রজ্ঞাবান বলে সম্মান করতাম, মাথা পেতে তাদের চরণে মাথা পেতে দিতাম, তাই তো? ছিলেন তারা। তারা এখন কোথায় ভাবেন না। সমস্যা এখানে। তাহলে এই জায়গাটা আমাদের ওরা বোঝালো না, এবং শিক্ষা ব্যবস্থাতে বোঝাতে পারে এই ডিফারেন্সটা, তেমনও কোনো শিক্ষক ওরা নিয়োগ করলো না, এবং পুরোটাকে ঘুলিয়ে দিয়ে এমন করে দিল যে নারী পুরুষ নির্বিশেষে যেটা দায়িত্ব হওয়ার কথা ছিল, ফ্যামিলি বন্ড হওয়ার কথা ছিল, অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা ছিল, নেচার বন্ড হওয়ার কথা ছিল, সেগুলোকে তুড়ি মেরে ধ্বংস করে আধুনিকতার প্রবাহে গা ভাসিয়ে দিল। ফল আপনার চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আর তাই সেই শিক্ষাটা ওরা দিতে চাইল বিহারেও। তার মানে বলছি না যে বিহারকে আফ্রিকার সঙ্গে তুলনা করা যেত, হতো এক সময় আমাদের দেশের আফ্রিকা, ডার্ক কন্টিনেন্ট, কিন্তু আফ্রিকায় করোনা ভ্যাকসিন রুখে দিয়েছে, সেটা আমরা ভুলি কি করে? তো তার মানে কি বিহারে সেই সময় সবকিছুই ভালো ছিল? তা বলছি না, কিন্তু ওই যে বললাম শৃঙ্খলার যে একটা ডিফারেন্স আছে, এডুকেশন এবং উইজডমের মধ্যে যে একটা ব্যালেন্স রাখা দরকার, মানে এডুকেশনটা এমন যেন না হয় যাতে করে উইজডম, যেটা আমাদের প্রাচীন জ্ঞান, যেটা আমাদের মুনি ঋষিদের কাছ থেকে প্রাপ্ত, প্রকৃতির সঙ্গে সংযুক্তি, বন্ডিং উইথ নেচার, ফ্যামিলি ভ্যালুস, যাই হোক না কেন, এই সমস্ত কিছুকে বজায় রেখে যে এডুকেশন, সেই যে বার্তাটা, সেই যে সিলেবাস যদি বলা যায় নির্ঘণ্ট, সেটা কেউ তৈরি করলো না। বিহারেও হলো না, কোথাও হয়নি, কারণ জায়নিস্টরা ওটা চায়নি। এই কারণেই যে আজকে শনিবার যে আমাদের মিলন আড্ডা, সেখানে দেখবেন খেয়াল করে যে ব্যানারটা করা হয়েছে, সেখানে আমি লিখেছি, কি লিখেছি? লেট উইজডম গাইড নলেজ। শিক্ষা ব্যবস্থা থেকে আমরা প্রচুর নলেজ পেয়েছি, করোনার জ্ঞান পেয়েছি, ভাইরাসের জ্ঞান পাচ্ছি, মুমুক তমুক প্রচুর জ্ঞান এখনো পেয়ে যাচ্ছি, কিন্তু সেই নলেজকে, সেই এডুকেশনকে কে গাইড করবে? উইজডম। উইজডম যেটা উপলব্ধি, যেটা আমরা প্রকৃতি থেকে অর্জন করি, বিশ্লেষণ দিয়ে অর্জন করি, পর্যবেক্ষণ দিয়ে অর্জন করি,
কোনো দালাল বিজ্ঞানী ল্যাবরেটরিতে বসে কি বলল তার মাধ্যমে নয়। তো সেইটাই হলো আসল কথা। সেই উইজডমকে দায়িত্ব দিতে হবে, সেই নলেজকে পরিচালিত করবে, গাইড করবে। সেটা ওরা করলো না, তাই তো, করেনি। এবার নীতিশ কুমার কি করলেন, বাপরে 25 থেকে 30 লক্ষ ছেলে মেয়ে স্কুলের বাইরে, এদেরকে তো স্কুলে আনতে হবে। 5 লক্ষ শিক্ষকের ভ্যাকান্সি তখনই পড়েছিল 2006 সালে, নিয়োগ হয়নি শিক্ষক। তখন শিক্ষক কিভাবে নিয়োগ হতো? কেন, আমাদের রাজ্যে যেভাবে হতো, আমাদের রাজ্যে ম্যানেজিং কমিটির মাধ্যমে হতো, ওখানে পঞ্চায়েতের মুখিয়ারের মাধ্যমে হতো, পঞ্চায়েতের মাধ্যমে নিয়োগ হতো আগে। হ্যাঁ, তো যাই হোক, এবার নীতিশ কুমার দেখলেন যে না, বিহারকে তো শিক্ষা দিতে হবে, শিক্ষা শিক্ষা ছাড়া তো হবে না, শিক্ষার আলো দিতে হবে, অবশ্যই দেওয়া তো উচিত, কিন্তু ওই বললাম ওইটা তো মেনটেন করতে হবে, উইজডম প্লাস এডুকেশন, যেটা হচ্ছে না, প্ল্যানফুলি হচ্ছে না। যাই হোক, নীতিশ কুমার এডুকেশন দিতে চাইলেন বিহারকে, উইজডম নয়। তাই তিনি কি করলেন, 5 লক্ষ ভ্যাকান্সি তড়ি ঘড়ি 1.5 লক্ষ কন্ট্রাকচুয়াল শিক্ষককে নিয়োগ করলেন। এত হারে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ কিন্তু বিহারই প্রথম করেছে বলে আমার ধারণা, সবার আগে 2006। বেশ, তারপরে আরো নিয়োগ হলো কন্ট্রাকচুয়াল বেসিসে, ওটা প্রথমবার চলতে লাগলো। তারপরে কি ঘটলো, তারপরে বেশ কিছু পরে যে খবর টবর গুলো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তারা বেশিরভাগই নাকি ফেক, অযোগ্য। তারা বিয়োগ শেখাতে পারেন না, যোগ শেখাতে পারেন না, সাবস্ট্রাকশন পারেন না, এডিশন পারেন না, বানান পারেন না, কিছু পারেন না। এসব অযোগ্য শিক্ষক ঢুকে পড়েছে শিক্ষা ব্যবস্থায়, এবং তারা নাকি মুখিয়াদেরকে পয়সা কড়ি দিয়ে বিভিন্ন জায়গায়, মানে 1 লাখ 2 লাখ 3 লাখ, আমাদের মনে আছে ম্যানেজমেন্টে আমাদের যখন পশ্চিমবঙ্গে ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়োগ হতো, সেখানেও কিন্তু এই অভিযোগ ছিল, পয়সা দিয়ে শিক্ষক রাখা। একই অভিযোগ শুনতে পাচ্ছেন তো, মিল পাচ্ছেন তো। অর্থাৎ বিহার একটু পিছিয়ে ছিল, এবার এগিয়ে আসছে। তারপরে কি হবে, যারা আপনার পরিচিত কোনো শিক্ষক বিহারে স্থায়ী পদে চাকরি পেল কিনা, পরিচিত কেউ থাকলে অ্যালার্ট করবেন। আমি বলে দেবো একদম টাইল লাইন ধরে বিহারে কখন ছাঁটাই কর্মসূচি শুরু হবে, বলে দেবো, আজকেই বলে দেবো। এগুলো শুরু হলো, জানা গেল যে এরা অপদার্থ শিক্ষক, এদের মধ্যে মানে অযোগ্য, বেশিরভাগই অযোগ্য, অমুক তমুক বলে খবর বেরোলো। এবং মুখিয়াদের, ওই যে পঞ্চায়েতের মুখিয়া তাদের মাধ্যমে নিয়োগ হবে, তারাই সই করে দিতেন। হ্যাঁ, তারপরে সেটা নিলেই তারা নাকি কর্তৃপক্ষ স্কুল প্রশাসনের সঙ্গে ওটা দেখালেই সেটা নিয়োগ হতো। এবং তখন শুধু ওই স্কুল সার্টিফিকেট, এই হায়ার সেকেন্ডারি এইরকম একটি সার্টিফিকেট হলেই নিয়োগ হয়েছে, ওটা দেখেই করা হয়েছিল। তবে বলা ছিল যে সবচেয়ে বেশি যোগ্যতা যার, কেউ মানে ধরো কেউ কেউ হয়তো এইচএস গেল কোন একটা এলাকায়, আবার দেখা গেল ওখানে মাস্টার ডিগ্রি, ওটা তো মিনিমাম কোয়ালিফিকেশন, তখন মাস্টার ডিগ্রিও গেল, মাস্টার ডিগ্রিও গেল। হ্যাঁ, আমি কথায় কথায় বলছি, ধরুন কেউ এইচএস গেল বা মাধ্যমিক গেল, আবার মাস্টার ডিগ্রিও গেল, গ্র্যাজুয়েশনও গেল, তাহলে সেক্ষেত্রে কোনটা করতে হবে, অবশ্যই যেটা সেরা মাস্টার ডিগ্রি, এরকমই ভাবেই করা হয়েছিল, বলা ছিল। কিন্তু সেটাও নাকি মেনটেন করা হয়নি, টাকা পয়সার লেনদেন টেনদেন হয়েছে, অপদার্থ শিক্ষক নিয়োগ হয়েছে, বিহার এডুকেশনে একদম এগোতে পারলো না, এরকম অভিযোগ উঠলো। যোগ বিয়োগ গুণ ভাগ পারে না, শিক্ষকরাও নাকি পারে না, তারাও নাকি বানানের গন্ডগোল করে, এরকম সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিহারের বহু শিক্ষকদের ভিডিও টিডিও দেখা যায়, ব্যঙ্গ করে দেখা যায়, আমরা সেটা উপভোগ করি, এনজয় করি, বেশ বেশ। কিন্তু এবার প্রশ্ন করব, তো আমাদের রাজ্যে এই যোগ ভাগ, যোগ গুণ বিয়োগ সবকিছু ভাগ ঠিকঠাক করতে পারেন, বানানো ঠিকঠাক করতে পারেন মোটামুটি ভাবে, এগুলো তো শিক্ষকের অভাব নেই। মাস্টার ডিগ্রি বিএড এর বহু শিক্ষক এখনো আছেন, তাহলে নিয়োগ হচ্ছে না কেন? ওটাই কি ক্রাইটেরিয়া? হ্যাঁ,
গুণ ভাগ যোগ বিয়োগ বানান টানান ঠিকঠাক করতে শেখাতে পারলেই আপনি শিক্ষক যদি হতে পারতেন, তাহলে এখন কেন আপনাদের নিয়োগ করা হচ্ছে না? ওটা কি ক্রাইটেরিয়া? না না, আসল ক্রাইটেরিয়া আসছি বলবো, তাহলেই বুঝতে পারবেন। তাই তো অযোগ্য শিক্ষক নিয়োগ করা হলো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অযোগ্য শিক্ষক আমাদের সময়েও ছিলেন, এবং ম্যানেজমেন্টের নাম করে, মানে ম্যানেজিং কমিটির নাম করে যে মাধ্যমে যেসব নিয়োগ হতো, বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটা ভূমিকা ছিল, তাদের মাধ্যমে যোগাযোগ হতো ম্যানেজিং কমিটির সঙ্গে, একটা যোগাযোগ ছিল। সবাই যে খুব সাধুভাবে চাকরি পেয়েছিল এমন নয়, লেনদেন ছিল, এবং সবাই যে যোগ্য এমনও নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন যে এসএসসির মাধ্যমে যেটা হলো, এই যে 2016 প্যানেল, সেখানে কি সবাই যোগ্য ছিল? সেখানে ঘুষ হয়নি? তাহলে ঘুষের ব্যাপারটা সর্বত্র ছিল, আদিকাল থেকে এরকম আছে। স্বজন পোষণ, নেপোটিজম শব্দটা তো সেই পোপ থেকে এসেছে। নেপোট মানে পোপ, এটা নিয়ে আমার দ্বিতীয় খণ্ডে লেখা আছে, নেপই মারে দই বলে একটি লেখা আছে, মনে পড়ে গেল। তাহলে নতুন কি? কোন সিস্টেমের মাধ্যমে এটা কি আটকানো গেছে? যায়নি। আর আমরা তো ওই সব শিক্ষক মহাশয়দের ছত্রছায়ায় পড়াশোনা করেছি। তা আমরা কি সব মুখে গেছি, অশিক্ষিত হয়েছি? মানে আমাদের যারা পড়াতেন তারা তো সব ম্যানেজিং কমিটির দ্বারাই নিয়োজিত ছিলেন, তখন তো এসএসসি ছিলই না। তো কি করে হলাম আমরা? কি ইন্টারেস্টিং না? তো যাই হোক, কিন্তু ওটাকেই ওরা হাইলাইট করলো। কেন করলো? ওটাকেই ওরা হাইলাইট করলো করে নীতিশ কুমার অবশ্য বললেন যে বাচ্চাদের তো স্কুলে আনতে পেরেছি আমি, সে যেমনই অযোগ্য শিক্ষক হোক, দুর্নীতির মাধ্যমে হয়েছে, নিয়োগ হয়েছে, সে যাই হোক, বাচ্চাদের তো স্কুলে আনা গেছে, একটু একটু করে এগোবে, একটু একটু করে এগোবে, বলা হলো। বেশ, তারপরে কি হলো? তারপরে করোনা এলো। করোনা 2019, কোভিড-19 এলো। তারপরে সমস্যা। কি সমস্যা? দেখা গেল বিহারে সবচেয়ে কম ভয় পাচ্ছে লোকজন। আমাদের এখানকার বাচ্চা কাচ্চা যখন বাবা মার হাত ধরে একেবারে ভয় পেয়ে একেবারে ডবল মাস্ক পরে যাচ্ছে, ওখানকার বাচ্চারা মাটি টাটি মাখছে, ধুলো ধুলো মাখছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, যে দৃশ্য আমাদের এখানেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাটনাতেও যদি এরকম বাচ্চা কাচ্চা থাকে, শহর, সেখানেও তো লজ্জার কথা। চি চি চি, পাটনার মতো শহরে বাচ্চা কাচ্চারা ধুলো মাখছে, কাদের দোষ হলো? এই টিচারদের দোষ হলো। অপদার্থ। কেন? এবার গভীরে যান, গভীরে যান। কিভাবে? ওই যে তখন কথাটা উঠেছিল, আমি লিঙ্ক দিয়ে দেব, যে এরা বেশিরভাগই মানে অযোগ্য শিক্ষক। তো তারা সেই সময় নিয়োগ হয়েছে, অবশ্যই ঘুষ তো সেখানেও হয়েছে, এখনো এসএসসিতেও ঘুষ হয়, দেখতেই পাচ্ছেন সর্বকালে। সবাই কি? মোটেই নয়, কিন্তু ওটাকে হাইলাইট করে বলা হলো যাতে করে একটা নতুন সিস্টেম আনা যায়। বলছি এক এক করে। করোনাকালে দেখা গেল এই যে শিক্ষকেরা, তারা এমন কোন শিক্ষা দিতেই পারেননি যাতে করে বাচ্চা কাচ্চারা ভয় পায়, মানে মোষ ধোলাই হয়। কিরকম? এই যেমন ধরুন, আপনি একজন দিদিমণি বা দাদামণিকে নিয়োগ করলেন স্কুলে, যিনি কেটে ছড়ে গেলে বাচ্চা কাচ্চাকে ডেটল লাগানোর পরামর্শ দেন। ডেটল বা বহুজাতিক কোম্পানির আরো অনেক মাল বা প্রোডাক্ট আছে, ডেটল, এগুলো লাগানোর, কেটে গেলে বা কিছু হলে, ছড়ে গেলে ওটা লাগানোর পরামর্শ দেন। পুড়ে গেলে বান্ডার লাগানোর পরামর্শ দেন, তাই তো? করোনাটা এলাম না, করোনা তো পরে এলো। সেইটা স্কুল কর্তৃপক্ষ বেশি ভালো চোখে দেখবেন এই দিদিমণি দাদামণিকে, এই শিক্ষিত দাদামণি দিদিমণিকে ভালো চোখে দেখবেন, না বিহারে বা যে কোনো রাজ্যের কোন শিক্ষক কেটে গেলে বলে হলুদ লাগা, হলদি 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 লাগা, হলদি লাগা, বলে দিল ক্লাসে, হলদি লাগা। পুড়ে গেলেও তাই বললো, বা বললো আলু থেতো করে লাগা। সমস্যা। যারা কেউ কেউ বললো অ্যালোভেরা লাগা, কেটে গেছে।
বা আরো যারা কেউ বলল, কোন টিচার বলল, হ্যাঁ থুক দে, মানে থুতু লাগিয়ে দে। হ্যাঁ, আমিও তো বলি, নিয়ে ভিডিও আছে, কোনো জায়গায় কেটে গেছে বা একটু পুড়ে গেছে, সেখানে চেটে দিন বা থুতু দিয়ে দিন নিচের। তো এইরকম যদি বলতে থাকে অশিক্ষিত শিক্ষকেরা, সেটা বানান করুক আর নাই করুক, যোগ ভাগ গুণ বিয়োগ কিচ্ছু দরকার নেই, ওগুলো পারুক আর না পারুক, এটাই তো সর্বনাশ, এটাই তো সর্বনাশ করে দেবে এরা। তো এইরকম এইসব শিক্ষক যারা এই মাধ্যমিক যাই হোক বা এরকম উচ্চ মাধ্যমিক দিয়ে এরকম ভাবে যারা নিযুক্ত হয়েছিলেন, সে ঘুষ দিয়েই হোক না দিয়েই হোক, তারা তো ওই রকমই ধরনেরই দেহাতি, প্রত্যন্ত গ্রামগঞ্জের স্কুলগুলোতে তারা পড়াতে যেতেন। তারা কি এই ফার্মা কোম্পানির এইসব আধুনিক ওষুধপত্র কি দিতে হবে, কি রকম ভাবে আধুনিক বানাতে হবে, সে ব্যাপারে তার ধারণা ছিল? একদমই ছিল না। তাই তারা বাচ্চা কাচ্চাদের তেমন কোনো ভয় পাওয়ার শিক্ষা, স্বাস্থ্যবিধি শেখাতেই পারেননি। বাচ্চা কাচ্চা ধুলোই মাখত, বহুজাতিক কোম্পানির কোনো কিছুই ব্যবহার ওখানে দেখা গেল, সার্ভেতে তখন দেখা যাচ্ছে, এত কিছু এখন বলা যাবে না, পরে বলবো, যে ফার্মা কোম্পানির ওষুধের বিক্রি সবচেয়ে কম বিহারে। ভ্যাকসিন নেওয়ার হার করোনা কালে, ওই যে করোনা কালে আসছে, মানে এইগুলো তখন থেকেই ছবিগুলো পরিষ্কার হচ্ছিল। জড়িবুটির ব্যবহার, ওরা তো আয়ুর্বেদ শব্দটা গ্রামে গঞ্জে উচ্চারণ হয় না, কিন্তু জড়িবুটি, এই যে কয়েকটা বললাম, সাধারণ হোমে ঘরোয়া টোটকার ব্যবহার, এগুলো সবচেয়ে বেশি এই বিমারু রাজ্যগুলোতে এখনো আছে, এখনো আছে। তো এইরকম যদি টোটকার ব্যবহার, ঘরোয়া টোটকার ব্যবহার, প্রকৃতি থেকে সংগৃহীত নিরাময়ের ব্যবহার যদি করতে থাকে জনতা, তাহলে ফার্মা কোম্পানির ব্যবসা, ভ্যাকসিনের ব্যবসা, প্যানিকবাজি, ভাইরাসের প্যানিকবাজি, এগুলো চলবে? চলবে না। তাই দেখা গেল করোনা কালে সেখানকার মানুষ এবং বিমারু স্টেটের মানুষ, বিহার তো সবার আগে, ভয় পেল না সেরকম। অনেক গ্রামে গঞ্জে লকডাউনই হলো না। হরিয়ানা তো একটা উদাহরণ, আপনারা জানেন। তো এই গোবলায় রাজ্যের মধ্যে, হরিয়ানাও তাই। তো এইগুলোতে সেরকম ভাবে লকডাউন করা গেল না, অনেক ভ্যাকসিন নেওয়ার হারও অনেক কম, ভয় পাওয়াও গেল না। মাস্ক তো সবচেয়ে কম ওইখানকার, মানে বিহারের গ্রামে গঞ্জের মানুষই সবচেয়ে কম পড়েছে মাস্ক। আমাদের মতো আন্দোলনকারীর বা সহযোদ্ধার দরকার সেখানে পড়েনি, মানুষ নিজেরাই সেখানে পড়েননি। ওদের লাইফস্টাইলটা ওরকম, অস্বস্তি হয় ওদের। একটা গোয়ালা, সে সে বেচারা সাইকেলে করে কোন রকম করে চালিয়ে সে দুধ নিয়ে যাচ্ছে, সেখানে মাস্ক পরে সাইকেল চালাবে? ভদ্রলোক কম্পিউটারের সামনে বসে কুটুস 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 করছে, সেই যুগও শেষ হয়ে গেল। সে মাস্ক পরলো, একটা সেলফি দিয়ে দিল, আই এম ইন মাই অফিস নাও। যাই হোক, সেসব যুগ শেষ। তো যাই হোক, এবার এই যে পরিস্থিতি, তো গোয়ালা কি করবে? মানে খেটে খাওয়া মানুষ তো বিহারে বেশিরভাগই। শহরে লোকজন মাস্ক পরলেন বটে, স্যানিটাইজারে হাত ফাত ধুলেন বটে, কিন্তু প্রত্যন্ত বিহার বা গ্রামাঞ্চলের মানুষ, যেটা আমাদের গ্রামাঞ্চলেও দেখবে শিক্ষাটা অনেক ছড়িয়েছিল, তো হ্যাঁ আসছি, আমাদের এসএসসি কবে, ওদের এসএসসি কবে হলো, হ্যাঁ, সেটা বিহারে হলো না। মহা মুশকিল। এরকম চললে তো পরে এত এত ভ্যাকসিন আসছে, এত এত লাইনে আছে, লোকজন ভয় না পেলে ফার্মা কোম্পানির ব্যবসা লাটে উঠবে, মুশকিল। কেটে গেলে থুক দে, এসব কি চলবে? এসব অভদ্রতা, অসভ্যতা চলবে না। তাহলে কি চাই? এমন দিদিমণি দাদামণি চাই যারা শিক্ষিত হবে, স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি শেখাবে, ভাইরাসের ভয় দেখাবে, স্টে হোম স্টে সেফ শেখাবে। তাই আমরা হাইয়েস্ট কোয়ালিফিকেশনের লোকজন নেব, ওভাবে আর নিয়োগ করব না। এতে করে কি লাভ হবে? টোটাল কন্ট্রোলও হবে, অর্থাৎ যখন তখন ছাঁটাই করে দেওয়া যাবে। যেমন এসএসসি হলো বলেই তো এসএসসি প্যানেল ক্যান্সেল হলো। এসএসসি যখন যদি না থাকতো, তাহলে এসএসসি প্যানেল হতো? হতো না। অর্থাৎ টোটালটা আমাদের হাতে আসবে। বিহারটা বুঝুন, তাহলে আমরা পশ্চিমবঙ্গটা বুঝতে পারবেন খেলাটা। তাহলে টোটাল কন্ট্রোল হবে, সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসা যাবে। প্লাস
এই রকম কোয়ালিফিকেশনের দিদিমণি দাদামণি যাদেরকে আমরা ইন্টারভিউ এর মাধ্যমে নিতে বুঝতে পারবো ভদ্রলোক কিনা, তাদেরকে নিয়োগ করা যাবে, যারা ঠিকঠাক ভয় দেখাবেন, স্বাস্থ্যবিধি শেখাবেন, ফিল্টার ওয়াটার নিজেরাও খাচ্ছেন, খাওয়াবেন, ফর্টিফাইড রাইসটা ভালো বোঝাবেন, ভাইরাসটা ভয়ঙ্কর সেটা বোঝাবেন, ঘরে থাকার দরকারটা বোঝাবেন, ভ্যাকসিনটা দরকার সেটা স্কুলে যাতে শিক্ষকেরা দায়িত্ব নিয়ে ভ্যাকসিনটা গুঁজে দেন সে ব্যবস্থা করবেন। এই সমস্ত কিছু যা যা জার্নির এজেন্ডা ঠিকঠাক পালন করবেন এমন আজ্ঞাবহ ভৃত্য চাই। আর সেই লোককে মার্জনা করবেন, সেই লক্ষ্যেই 2023 সালে বিহারে এসএসসি চালু হলো, বিহার পাবলিক সার্ভিস কমিশন বোর্ড। তার আগে একটাই বডি ছিল, তার মাধ্যমেই সমস্ত নিয়োগ হতো। কিন্তু 2023 সালে আমরা দেখতে পেলাম যে বিহারে শিক্ষক নিয়োগের জন্য একটি ভিন্ন বোর্ড, শুধু শিক্ষক, সরকারি শিক্ষকই নিয়োগ করা হবে এই উদ্দেশ্যে একটি বোর্ড চালু হলো। তার আগে শিক্ষক নিয়োগের জন্য সেপারেট কোনো ব্যবস্থাই ছিল না, সব পঞ্চায়েতের মাধ্যমে, মুখিয়াদের মাধ্যমে এবং শহরে আরবান বডির মাধ্যমে, মিউনিসিপ্যালিটি হোক বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হোক, এটা কিন্তু এইভাবেই চলে আসছিল। তাহলে কি বুঝলেন, বিহারে যদি আমরা সহজ করে বলি, আমাদের যেটা এসএসসি, যেটা ওহারে, সেটা বিহারে বিহার পাবলিক সার্ভিস কমিশন, সেটা আমাদের এখানে হয়েছিল 1997 সালের এপ্রিল মাসে গঠিত হলো এবং প্রথম পরীক্ষা হলো নভেম্বর মাসে, সম্ভবত ওই বছরই এসএসসি। সেটা বিহারে হলো 2023 সালের, মানে কতটা পরে হলো, 1997 থেকে 2023 কত হয়, 26 বছর, 25 বছরই ধরুন। 25 বছর বিহার পিছিয়ে আছে টোটাল কন্ট্রোল থেকে। আধুনিক এই রকম শিক্ষা যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বামফ্রন্টের জমানায়, বিজ্ঞানসম্মত বামফ্রন্টের জমানায়, যেখানে ওটা করা গিয়েছিল, কারণ তথাকথিত মার্ক্সবাদীরা এরা কিন্তু জায়নিস শক্তির একেবারে দক্ষিণ হস্ত, লেলিনকে দিয়ে তারা কাজ করে দেখিয়ে দিয়েছে। কিন্তু বিহারে বা অন্য জায়গায়, বিমারু স্টেটে তো এই দলটা ক্ষমতায় ছিল না, তাই দেরি হয়েছে। সেরকম মনোভাবে রাজনৈতিক দল চাই। তাছাড়া জায়নিস শক্তি সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন তো এত শক্তিশালী ছিল না। তখন পৃথিবী দুই মেরুতে ভাগ ছিল, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি বারবার বলেছি, বিভিন্ন লেখাতে বলেছি, পরবর্তী বইটি সেখানে এই বিষয়গুলো থাকছে। তাই 2006 সালে যখন নীতিশ কুমার এলেন, তখনও বিহার থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে যে এই যে আধুনিকীকরণের প্রোগ্রেসটা একভাবে হয়নি, করা যায়নি। বিশাল বড় দেশ, এত কোটি মানুষ, এত বড় এরিয়া, তাই বিহারে ক্লাইমেট লকডাউনটা সহজে করা যায়। ভয় দেখিয়ে, দেখবে লোকজন ওই যে কুয়াশা হচ্ছে বা দেখিয়ে, দূষণ, বাতাসে দূষণ, পরিবেশ দূষণ, সাসপেন্ডিং পার্টিকেল, এইসব বিভিন্ন রকমের ভয় টয় দেখিয়ে করা যায়। কারণ ওই যে দিল্লির ডেমোগ্রাফিটা দেখুন, কিন্তু সেটা বোম্বাইয়ে করা যায় না, কলকাতায় করা যায় না, মার খাবে। বস্তি আছে, লক্ষ লক্ষ মানুষ বস্তিতে থাকে। তাই বিহারে নাম্বার অফ স্লাম ডুয়েলার্স বা বিহারে যে স্লাম, এটা মুম্বাইয়ের ধারাবি স্লাম তো এশিয়ার সবচেয়ে বড় স্লাম, ওটা বিশ্বের মনে হয় সবচেয়ে বড় স্লাম।
এশিয়ার হলে তো বিশ্ব হবেই। তো সেই রকম জায়গা তো দিল্লিতে নেই, আছে কি? তাই ওখানে মূলত দেখবেন দিল্লির যে পাবলিক পাবলিক প্রোফাইল ডেমোগ্রাফি সেটা মুম্বাইয়ের মতো নয় বা কলকাতার মতো নয়। তাই সেখানে ক্লাইমেট লকডাউনটা আগে করা যায়, তাই সেখানে চলছে, জানেন নিশ্চয়ই, বিভিন্ন রকম ভাবে স্কুল বন্ধ করা হচ্ছে, এই বলা হচ্ছে, এই প্যানিকবাজি হচ্ছে। সেটা কিন্তু মুম্বাই করা হচ্ছে না, কারণ সেখানে ক্ষেত্র এখনো তৈরি নয়, সময় লাগবে। তো একই রকম ভাবে বিহারও পিছিয়ে ছিল, ওদের ভাষায় পিছিয়ে ছিল। এবার বিহারে 2023 থেকে ঠিক যেমন করে আমাদের এসএসসি, মনে করে দেখো কত লক্ষ টিচার নিয়োগ হয়েছে, হিসেব করুন। 2097-98 থেকে 2010-11 বা 2000, হ্যাঁ লাস্ট এসএসসি এরকম 2010-11 এরকম, তারপরে তো দিদিমণি এলেন। তো যাই হোক, এর মাধ্যমে কত বছর হলো? 97 থেকে 2010 যদি ধরেন, 13 বছর। তো 13 বছরে তো আরামসে 2 লাখের কাছাকাছি শিক্ষক, না হলেও 1.5 লক্ষের বেশি শিক্ষক তো নিয়োগ হয়েইছে, হয়নি? হয়েছে তো। আমার তো মনে আছে কোনো কোনো বছর এসএসসি তে 15,000 নিয়োগ হয়েছে, কোনো বছর 20,000 নিয়োগ হয়েছে, কাছাকাছি 10,000 তো কম পক্ষে হয়েছে। তো এগুলো হিসেব করে দেখুন, এই 13 বছরে 10 অব্দি ধরলাম আমি, কত নিয়োগ হয়েছে। সেটা এখন বিহারে হচ্ছে, ও তো পিছিয়ে ছিল। আমাদের দেশে টোটাল কন্ট্রোলের এজেন্ডা, যেহেতু ওদের একটা খুব প্রিয় দল কেরালা, দেখুন দেখবেন যেখানে যেখানে ওরা আছে সেখানে সবচেয়ে বেশি প্যানিক হয়, সবচেয়ে বেশি আগে ভাইরাস ছড়ায়। আর কেরালা তো একদম শিক্ষিত রাজ্য, দারুণ দেখবেন, ওখানে সবার আগে নিপা ভাইরাস পাওয়া যাবে, ওখানে সবার আগে করোনা ভাইরাস পাওয়া যাবে, ওখানে সব ভাইরাস গুলো আগে আগে পাওয়া যাবে, কারণ ওরা আছে না। ওরে বাবা, বিহারে তো তারা ছিল না, তো ম্যানেজ করতে সময় লেগেছে। জনতাও সেরকম নয়। আর ওই যে তথাকথিত কথিত প্রোগ্রেস, যেটা যেটা আমাদের দেশে রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে বন্ধন মুক্তিটা হয়েছে, কিন্তু ওইটাকে হাইজ্যাক করে এই মুক্তিতে পর্যন্ত আমাদের নিয়ে আসা গেছে, কিন্তু বিহারে তো সেই মুক্তিটাও হয়নি, তাই তো? তাহলে মুশকিল। তো সেইখানে তো সময় লেগেছে। আর তাই এখন এই যে খামতি আছে, এই খামতি আছে বলেই জায়নী শক্তির প্রতিনিধি হিসেবে নীতিশ কুমারকে ওরা ফান্ড বরাদ্দ করেছে। ফান্ডিং তো চাই, কোনো তার জন্য খরচা হয় না, কাগজের টাকা নোট ছাপানোর অনুমতি দিলে হয়ে গেল। তাই 2,33,000 শিক্ষক 3টি রিক্রুটমেন্টের মাধ্যমে বিহারে নিয়োগ হয়েছে। তাহলে কি হলো? এসব কারা? আগেকার মতো থুক দে হলদি লাগালে না, না, এরম দিদুমণি টিচার নয় ওরা। ওরা অনেক ভালো আমি মনে করি, কারণ ওই রকম দেহাতি শিক্ষক শিক্ষিকা, যারা হয়তো বানান, সবাই না হলেও অনেকেই হয়তো বানান ঠিকঠাক জানেন না, ইংরেজি বলতে পারেন না, যোগ বিয়োগটাও ঠিকঠাক জানেন না, আছেন এরকম অনেক, কিন্তু তারা সর্বনাশটা করেননি। তাই করোনা কালে ওরা এমন ভয়টাই পায়নি। ভ্যাকসিনের হারও বিহারে সবচেয়ে কম এখনো, চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রেও। প্রকৃতির কাছাকাছি ছিল ওরা, শিক্ষকেরাও ছিলেন। কিন্তু তাদেরকে গালিগালাজ করি আমরা কেন? ওই যে দেখা যায় ফেসবুকে দিদিমণিকে সব ইন্টারনেট নিচ্ছে, সাংবাদিকরা গেছে, দেহাতি গ্রামের দিদিমণি, দেখতে শুনতেও ভালো না। আর আমাদের ভদ্রলোকের লোকজন, তারা আবার একটু স্মার্ট হয়, কলকাতার মানুষ, পোশাকে আশাকে, ভেতরে কি আছে আমি ভালো করেই জানি, স্মার্ট হয়। এবার তারাও সব দিদিমণি দেখে এমন দেখতে ভালো না, কেমন যেন কথাবার্তা, সাজুগুজু নেই, হ্যাঁ, সেই দিদিমণি এরকম ভুল বানান করছে, অঙ্ক জানে না, ছি 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 ছি, কম হাসি ঠাট্টা। এবার কেমন লাগছে? আপনারা তো এত এত শিক্ষিত, মাস্টার ডিগ্রি, বিএড, কেউ কেউ পিএইচডি করেছেন, বানানটাও ঠিক জানেন, ইংলিশটাও ভালো লেখেন, সবাই না হলেও অনেকে লেখেন। চাকরি পেয়ে দেখান, এবার স্কুলে ঢুকে দেখান দেখি, দেখান স্কুলে চাকরি পেয়ে দেখান, পশ্চিমবঙ্গে স্কুলে চাকরি পেয়ে দেখান। আপনারা এত এত যোগ্য, এত ব্যঙ্গ ট্যাঙ্গ করতেন, আমি নিজে দেখেছি। অনেক শিক্ষক মহাশয় সেসব জায়গায় গিয়ে মানে বিশ্রী কটূক্তি করে এসেছেন, এদেরকে গালিগালাজ দিয়েছেন, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। এবার কোথায় আপনারা? তাহলে খেলাটা বুঝতে হবে।
এরা কি সত্যি সত্যি এরকম শিক্ষক চেয়েছিল? মাস্টার ডিগ্রি, বিএড, পিএইচডি যদি চায় তাহলে নিচ্ছে না কেন এখন আপনাদের? ওরা কেমন শিক্ষক চেয়েছিল? এই রকম যারা ফার্মা কোম্পানিকে প্রমোট করবে, ভ্যাকসিনকে প্রমোট করবে, এটা বিহারে সেরকম শিক্ষক ছিল না, এবার তারা নিচ্ছে। যেই কাজটা হয়ে যাবে, মগজ ধোলাই করতে পারবে ছোটবেলা থেকে, সেই পর্যায়ে যেটা পশ্চিমবঙ্গে এখন পৌঁছেছে, বিহারকে যখন সেই পর্যায়ে নিয়ে যাওয়া হবে তখন আর শিক্ষক লাগবে না, এরকম শিক্ষক, স্থায়ী শিক্ষক আর লাগবে না, যেটা পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে সেখানে। এটাই খেলা। তাই ওগুলো লোক দেখানো, ওটা ওই সময়ের বিবেচ্য বিষয় বলা হয়, যেহেতু নিয়োগ করতে গেলে একটা ক্রাইটেরিয়া লাগে, একটা কিছু বলতে হয়, ওটাই। আসল উদ্দেশ্য হচ্ছে ফার্মা কোম্পানির এজেন্ডা, জায়োনিস এজেন্ডা সে পূর্ণ করতে পারবে কিনা, ওটাই মূল কথা। তার মধ্যে যেহেতু লেখাপড়াটা রয়েছে, অক্ষর জ্ঞানটা রয়েছে, ইংরেজিটা একটু শিখতে হবে, ওটা না হলে, যদি মোবাইলটা চালাতে না পারে, ওটিপিটা যদি না পারে, তাহলে কি করে ডিজিটাল আইডি সে তৈরি করা যাবে? এই যে সমস্যা হচ্ছে। অর্থাৎ টোটাল কন্ট্রোল কায়েম করবার জন্য, ভ্যাকসিনটা নেওয়ানোর জন্য, ড্রাগ বোঝার জন্য, ডিজিটাল আইডি অ্যাকসেপ্ট করবার জন্য একটা মিনিমাম এডুকেশন তো চাই রে বাবা, নাহলে মানুষ ভয় পাবে না। আপনি জানতে হবেন আমাজনের প্রত্যন্ত অঞ্চলে, বা যখন দরকার নেই, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে একটা বৃদ্ধ মানুষকে করোনা কথাটা জিজ্ঞেস করুন, এখনো অনেকে জানে না, জানলেও এখন তো শুনে গেছে, ভয় পায় কিনা, হাসবে, ভয় পেয়েছিলেন কিনা সে সময় হাসবে, এই হাসিটা ওদের সহ্য হয় না, জানেন তো। আর তাই ওরা এইরকম একটা শিক্ষা বা ডিগ্রির ব্যবস্থা করেছে ক্রাইটেরিয়া হিসেবে, কারণ ওরা জানে এইরকম শিক্ষা ডিগ্রি যারা নিয়েছে তারা আমাদের পক্ষে উপযুক্ত। যত কম অশিক্ষিত হবে, মানে যত কম শিক্ষিত হবে, মানে ডিগ্রিধারীর কথা বলছি, তত তারা দেহাতি হবে, তত তারা থুকতে বলবে, তত তারা বলবে হলদি লাগা। আর যত শিক্ষিত হবে, ডিগ্রি বেশি হবে, এমএসসি বিএড, এমএ বিএড এসব হবে, তাদের মধ্যে, যেহেতু ওরা জানে মগজ ধোলাই শিক্ষাটা ওরাই চালু করেছে, তাদের মধ্যে ডেটল লাগাতে বলবে, বান্ডাল লাগাতে বলবে, ভাইরাসকে ভয় পেতে বলবে, এই ব্যাপারগুলো সম্ভাবনা অনেক বেশি। আর তাই ওদেরকে নিয়োগ করে। পশ্চিমবঙ্গেও হয়েছিল, ফল দেখলেন তো। পশ্চিমবঙ্গে যে ওরা বিগত কয়েক বছর ধরে এসএসসির মাধ্যমে এত হাজার 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 লক্ষ শিক্ষক নিয়োগ করলো, তবেই তো পশ্চিমবঙ্গে এতটা করোনা সফল হলো, এতটা ভৌগ গুঁজে দেওয়া গেল, এতটা ফেমিনিজম প্রমোটেড হলো, সব রিলেটেড, হ্যাঁ, এতটা এলজিবিটি প্রমোশন হলো। সেই শিক্ষাটা তো দিতে হবে রে বাবা, তার জন্য যতটুকু অক্ষর জ্ঞান সেটা দরকার, তার জন্য যতটুকু অঙ্ক ততটুকু দরকার। কিন্তু মোদ্দা ব্যাপারটা হলো, শিক্ষা যদি না হয় তাহলে ডিজিটাইজেশন হবে না, ওটিপিটা বুঝতে হবে, একটু আপলোড ডাউনলোড এগুলো বুঝতে হবে, স্মার্টফোনটার মানে ডেন্সিটি বাড়াতে হবে, ডেটা ডেন্সিটি বাড়াতে হবে। স্মার্টফোন ব্যবহার না হলে, ইন্টারনেট ব্যবহার না হলে কি করে টোটাল কন্ট্রোল হবে? লোকটাকে তো ভয় পাওয়াতে হবে, আধারটাকে তো বারবার আপডেট করাতে বলতে হবে। মানুষটা স্মার্টফোন না থাকলে, না চালাতে পারলে সে ভয় পাবে কি করে? সে বলে দেবে আমি স্মার্টফোন নেই, আমি অশিক্ষিত, বুঝি না, বেশ মিটে গেল, বুঝবো জানি না, সমস্যা। তাই সবসময় পুলিশ দিয়ে তো কত ভয় দেখাবেন, আইন দিয়ে কত না। মানুষ যদি পাত্তায় না দেয়, মানুষ যদি কানেক্টেড না থাকে, ডিজিটালি কানেক্টেডই না থাকে, তাহলে মানুষকে কিচ্ছু করানো যাবে না, ভয় পাওয়ানো যাবে না, ওষুধও খাওয়ানো যাবে না, কিচ্ছু করা যাবে না। আর তাই বেসিক জায়গাটা বুঝতে হবে, আর এই কারণেই ওরা এডুকেশনটাকে স্প্রেড করেছিল, এবং তার সুফল পশ্চিমবঙ্গে ওরা পেয়ে গেছে। আর এখন আর দরকার নেই, কারণ বিহারে এত কিছুর পরে এখন শিক্ষক দাঁড়ালো 5,70,80,000, মানে এরকম 5,70,000 আর 5,80,000, এরকম একটা সংখ্যা দাঁড়িয়েছে বিহারে, এত কিছু করার পরে, এত নিয়োগ করার পরে। আর আমাদের পশ্চিমবঙ্গে এখনই তো শিক্ষক, এই যে 2011 পর থেকে সে অত তো নিয়োগ হয়নি, 2016টা বাদই দিলাম, ওটা তো বাতিল, 26,000 বাদ দিলাম,
তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে এত বছর নিয়োগ না হওয়া সত্ত্বেও প্রায় 5 লাখের কাছাকাছি শিক্ষক প্রাইমারি হায়ার সেকেন্ডারি মিলিয়ে কি করে হলো? তাহলে একটা ব্যালেন্স ওরা নিয়ে আসছে, বুঝতে হবে না, তাই তো? আর বিহারের আকার পশ্চিমবঙ্গের চাইতে ছোট না বড় সেটা আপনারা জানেন, লোক সংখ্যাও তো জানেন আপনারা, সুতরাং সেটা বুঝে নিন সেই হিসেবে। তাহলে বিহার এতক্ষণ বাদে, এতদিন বাদে এত নিয়োগ করে 5,70,80,000 এসে পৌঁছলো, স্থায়ী শিক্ষক পৌঁছলো। আর পশ্চিমবঙ্গ বিগত, আমি 16টা বাদই দিলাম, 2011 যদি লাস্ট ধরি আমি, যাই হোক, মানে দীর্ঘ 14-15 বছর ধরে নিয়োগ না করে, 16টা বাদ দিয়ে দিলাম বললাম, সেখানেও সে 5 লক্ষের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভাবতে পারেন তাহলে কি দাঁড়ালো? দরকার আছে? আর নেই। আর এখানে পশ্চিমবঙ্গের টার্গেট পূর্ণ হয়ে গেছে, কিসের দরকার? আর এখানে ডিজিটাল লিটারেসি ভালো, স্মার্টফোনের ডেন্সিটি ভালো, মানুষ ভয় পাচ্ছে, প্যানিক বিস্তার হচ্ছে, ভালো হয়েছে, ভ্যাকসিনের হার ভালো, বাচ্চা কাচ্চাও দারুণ ভ্যাকসিন নিচ্ছে, কেউ থুকতে বলে না, সব ডেটল লাগায়, হলুদ লাগায় না, হলুদ বন্ধ হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই, 99% ক্ষেত্রে। তাহলে এখানে আর কি দরকার এত খরচা করে? ওরা তো খরচা করে অলরেডি তুলে নিয়েছে, তাহলে এবার কি চুক্তিভিত্তিক হলেই হবে। আর বাকি তো স্মার্টফোন করে দেবে, স্বাস্থ্যকর্মীরা করে দেবে, আর গান আছে, গান চালু হলো, গানটা যদি ঠিকঠাক করা যায় না, গাওয়া যায় না, ওটা যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, টিচার লাগবেই না, সারা জীবন করে খাবে ওরা। ফার্মা লবি সারা জীবন ফার্মা লবি করে খাবে বিনিময় ওই গান শিখিয়ে। বুঝলেন তো কত কমে ওরা করতে পারে, ওটা সেটাই দেখছে। তাহলে বিহারে পশ্চিমবঙ্গ যা ভাবে, ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ওটা বিহারের ক্ষেত্রে সত্যি হয়ে গেল। তাহলে বিহার পিছিয়ে আছে কত বছর? 26 বছর। আমাদের এসএসসি 1997 সালে, বিহারে 2023 সালে। তাহলে ওখানে কবে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে? সবে বিহার কি করছে, শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে আসছে। ওই যে 28,000 রেগুলারাইজ হলো, এবার কি করবে? আমাদের রাজ্যেও দেখবেন, আগে তো সব ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো। এই যে এখন দ্বারা এই যে টেট বাধ্যতামূলক করেছে, যে বহু পুরনো শিক্ষক যাদের 5 বছর চাকরি আছে বা একটু বেশি আছে, তারা তো খোঁজ নিয়ে দেখুন সব তো ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত হয়েছে। তারা কি করলো? তাদেরকেও এবার এসএসসির মধ্যে নিয়ে এসছে না, তাদেরকেও ছাতার তলায় নিয়ে এসছে, যাতে করে ছাঁটাই করতে সুবিধে হয়, টেট বাধ্যতামূলক। এটা যদি এসএসসি তৈরি না হতো, তাহলে টোটাল কন্ট্রোল করা যেত, ছাঁটাই করা যেত? যেত না। বিহারে তো সেটা ছিল না, তো একটা বডির দরকার ছিল। তাই এই সমস্ত শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে এসে, একদিকে যখন শিক্ষা বিস্তার হচ্ছে, ডেঙ্গু আসছে, আগামীতে আরো প্যান্ডেমিক আসছে, আরো ফার্মা কোম্পানির ভ্যাকসিন আসছে, ড্রাগ আসছে, সার্ভেলেন্স হবে, টোটাল কন্ট্রোল কায়েম হবে, ডিপপুলেশন এজেন্ডা হবে, ক্লাইমেট লকডাউন হবে, মানুষকে তো ভয় পাওয়াতে হবে, বা গ্লোবাল ওয়ার্মিংটা অন্তত ভয় পাওয়াতে হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অমুক তমুক, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এসব ভয় তো বাচ্চা কাচ্চাদের মধ্যে, শিক্ষকদের মধ্যে মাধ্যমে ঢোকাতে হবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ট্যাপার গুলো। জলে নামলে এই যে কি সব ভাইরাস, কিছুদিন আগে আমি করেছিলাম, ভয়ঙ্কর সব ভাইরাস জলের মধ্যে, মানুষ মাংস খেকো ভাইরাস, তাই তো? এগুলো সব বোঝাতে হবে। তো এগুলো তো ইনভেস্টমেন্ট করতেই হবে, ওরা ইনভেস্ট করছে এখন, পরে তার কয়েক গুণ টাকা ওরা তুলে নেবে ব্যবসা করে, এটা বিনিয়োগ। পশ্চিমবঙ্গে সেই বিনিয়োগ ওরা করে ফেলেছে, আর দরকার নেই, এবার ফল খাচ্ছে, ফল। আমাদের মতো কতিপয় ছাড়া, বিহারে সেটা সবে শুরু হয়েছে সেই বিনিয়োগটা। তাহলে কবে থেকে বিহারে ছাঁটাই অভিযান শুরু হবে? আমাদের রাজ্যের মতো, আমাদের রাজ্যের কবে থেকে শুরু হয়েছিল ছাঁটাই অভিযান? আমাদের রাজ্যে শুরু হয়েছে ধরুন 2000, ওই করোনার পরপরই সব রায়টাই গুলো শুরু হলো, এই 21-22 থেকে ধরুন শুরু হয়েছে, বিভিন্ন রকম রায়টাই আসতে শুরু করলো, সময় লাগছে একটু একটু করে, সবই সাফ হয়ে যাবে। কিন্তু শিক্ষক নিয়োগে হ্রাস টানা হয়েছিল কোন বছর থেকে? সেটা ধরুন 2011 থেকে, মানে মাননীয় ক্ষমতায় আসার পরেই শিক্ষক লাগানো, শিক্ষক
নিয়োগ করাটা ইরেগুলার হয়ে গেল এবং প্রায় বন্ধই হয়ে গেল। 2016-তে জোর করে কিছু, তাও তো দেখুন এই অবস্থা, বাতিল। তাহলে 2011-ই ধরবো, তাহলে 1997 থেকে 2011 পর্যন্ত কত? 14 বছর। যাই হোক, 14-15 বছরই ধরুন। তাহলে সেই হিসেব মতো বিহারে 2023 থেকে 15 বছর কত হয়? 38। 2038 এই সময় থেকে, 38-এর পর থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার কথা, ছাঁটাই ব্যাপার শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি বলবো না, কারণ ওই সময় করোনা আসেনি, জায়নের শক্তি সবেমাত্র প্যান্ডেমিকটা, সোয়াইন ফ্লু ব্যর্থ হয়েছে, ওটা ফার্স্ট প্যান্ডেমিক করোনা আমাদের গোটা বিশ্বে। সবে শিখছিল, ওদেরকে তো শিখতে হয়, শিক্ষা হয় কি হলো, কতটা করলো, কতটা এগোলো, কতটা সময় লাগবে, রিসেট প্রক্রিয়ায় শিক্ষা নিয়েছে তারা। তাই এখন আর 14 বছর লাগবে না, বিহারে ছাঁটাই শুরু হবে। ধরে রাখুন 2030 পর্যন্ত বিহারে ছাঁটাই অভিযান শুরু হবে না, এর মধ্যে নিয়োগ চলবে। এবং বিহারকে বিমার থেকে, মানে ওই যে প্রকৃতির কাছাকাছি থাকা মানেই ওরা বিমার বলে আর কি, এখন আমরা ভালো করেই বুঝি। তো সেখান থেকে তুলে আনার জন্য শিক্ষক নিয়োগ আরো কিছু করতে হবে এবং জোরদার কর্মসূচি চালাতে হবে, জোরদার কর্মসূচি চালাতে হবে, যাতে করে প্যানিকবাজিটা আগামীতে করা যায়। ডেঙ্গু ভ্যাকসিন আসছে, অমুক আসছে, তমুক আসছে, চাইল্ড ভ্যাকসিনেশন প্রোগ্রাম, অনেক কিছু বিহারে বাকি আছে, যেটা আমাদের রাজ্য করে ফেলেছে। তাই 2030-এর পর থেকে বিহারে ছাঁটাই অভিযান শুরু হবে, মানে অতদিন লাগবে না, 2030 খুব বেশি হলে 32। তাহলে আমাদের দেশে নিয়োগে রাশ টানতে সময় লেগেছিল ধরুন 14 বছর। তার আগে বামফ্রন্ট সরকার কন্টিনিউয়াস ছিল, নিয়োগ করেছে, দিদিমণিকে আনা হলো নিয়োগের রাশ টানার জন্য। এবার নীতিশ কুমার নিয়োগ করে চলেছেন। নীতিশ কুমার কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় আছেন, নীতিশ কুমার নিয়োগ করবেন, কিন্তু নীতিশ কুমারের পরে আবার কোন সরকার সেখানে, আমার ক্যালকুলেশন যা বলা হচ্ছে আর কি, আসবে, জ্ঞানের শক্তি নিয়ে আসবে। তো সেই সময় থেকেই নিয়োগে রাশ টানা শুরু হবে, আস্তে আস্তে শুরু হবে এবং নিয়োগ বন্ধ হতে থাকবে। এবার ধরুন 2,33,000 শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ করেছেন 3খানার মাধ্যমে। আরো এরকম ভাবে নিয়োগ করলে তো 10-15 লক্ষ 20 লক্ষ হয়ে যাবে। এই হারে নিয়োগ করলে হবে না, স্বাভাবিক, আস্তে আস্তে কমবে। 3টি রিক্রুটমেন্ট মিলে 2.33 যা বলা হচ্ছে। তো পরবর্তী রিক্রুটমেন্ট গুলোতে কমবে, কমতে কমতে আলটিমেটলি অবস্থা ট্রিকল হয়ে যাবে, ট্রিকল ডাউন হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে যাবে। কিন্তু এই প্রক্রিয়াটা একটু সময় লাগবে, কারণ ওরা দেরি করে শুরু করেছে। আশা করি ছবিটা পরিষ্কার হলো। বিহারের ল্যাবরেটরি, যেটা আমাদের এসএসসি করে এখানে এনে দাঁড় করিয়েছে, শিক্ষার বিস্তার করে সফল হয়েছে জায়নের শক্তি এসএসসির মাধ্যমে, সেটা বিহারে 2023 থেকে শুরু হলো, সেই প্রক্রিয়া চলছে, সময় লাগবে। তাই আপনাদের মোটামুটি টাইম লাইনটা বলে দিলাম। যারা বিহার এসএসসিতে চাকরি পাচ্ছেন সাম্প্রতিককালে, তাদের 10 বছর, মোটামুটি 10 বছর বলবো না, 2023 তো 2000, হ্যাঁ ওই রকম 10 বছর পর্যন্ত মোটামুটি নিশ্চিন্তে থাকতে বলুন। তারপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে বিহারেও, এটা হতেই হবে। তাই নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রক্রিয়া, ক্লাইমেট লকডাউন যেমন দিল্লিতে হচ্ছে, আগে হবে, সবার আগে দেখবেন সেখানে গাড়ি টাড়ি ফসিল ফুয়েলের নাম করে ওখানে অনেক রেগুলেশন চলে এসেছে, এটা আমাদের রাজ্যে কলকাতায় এখনো আসেনি। তাই সব, আমি একটা লেখা আছে রিসেট দিই, ফেসবুকে দিই মাঝে মাঝে, সব জায়গায়, সব দেশে, সব জনগোষ্ঠীতে, সব শহরে একই রকম ভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সবকিছু পর্যায়ে চালু হয়ে যাবে এমন নয়। ওরা জল মাপে, পরিস্থিতি দেখে, জনতা দেখে, জনতার প্রতিরোধ ক্ষমতা দেখে, বিভিন্ন রকম দিক ওরা দেখে, দেখে ওরা ক্যালকুলেট করে যে এটা উপযুক্ত কি না, সেখানে এই বিধিটা আমরা করব। দ্যাটস হোয়াই দে আর সো ইন্টেলিজেন্ট, এবং ওরা অনেক সময় এগিয়ে ভাবতে পারে, তাই তো। তো বিহার এখন সেই ল্যাবরেটরি যেটা আমরা পেরিয়ে এসেছি। তাই বিহারের দেখে সুবিধাও হচ্ছে, পাশাপাশি
যে বলছে হ্যাঁ বিহারে এত নিয়োগ হচ্ছে, আমাদের রাজ্যে কেন হচ্ছে না? ঠিক আছে, কিন্তু তাঁরা যারা প্রশ্ন করছেন তারা গভীরে গিয়ে ভাবছেন না যে বিহারের এসএসসিটা কবে চালু হলো আর আমাদেরটা কবে হলো। এসএসসির উদ্দেশ্য কি? বিহারে কেন সেটা হয়নি এতদিন, আমাদের রাজ্যে কেন হলো? এগুলো অনেকেই তো প্রশ্ন করছেন না, জানেন না। আর জানেন না বলে তারা হাউতাস করছেন। শুধু এই মানে ওই যে রাজনৈতিক দল দেখছেন, রাজনৈতিক দল এটা ভালো ওটা খারাপ, মানে নীতিশ কুমার পশ্চিমবঙ্গে থাকলে যেন এখানেও লক্ষ লক্ষ নিয়োগ হতো, এখন তা নয়। নীতিশ কুমার যেটা করছেন সেটা সিপিএম বামফ্রন্ট সরকার করে গেছে, ওটা ওই ফেজে ছিল। নীতিশ যেটা করছেন সেটা পিছিয়ে থেকে করছেন, শুরু করছেন অনেকটা বিমারু স্টেট তার একজন মুখ্যমন্ত্রী হয়ে। তাই সেই রাজ্যেও একই ঘটনা ঘটবে যেটা আমাদের রাজ্যে এখন ঘটছে, ওরা যেহেতু কিছুটা পিছিয়ে আছে। তাই প্রক্রিয়াটা বুঝুন, তবেই কনফিউজড হবেন না, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠতে ভাবতে পারবেন, প্রক্রিয়াটা আর্থসামাজিক প্রক্রিয়াটা বুঝতে পারবেন, সোশিও ইকোনমিক প্রসেসটা বুঝতে পারবেন। খুব ইন্টারেস্টিং না? যাই হোক, আজ এই পর্যন্ত। 6 ডিসেম্বর দেখা হচ্ছে। যারা দূর থেকে আসবেন তারা অনেকেই যোগাযোগ করেছেন আমার, তারা পরিচিত সহযোদ্ধা, অবশ্যই অনেকবার দেখা হয়েছে। এছাড়াও যদি কেউ ব্যক্তিগতভাবে পরিচিত নন, এরকম মানুষ ভাবছেন আসবেন কিনা বা কিছু, বা থাকার সমস্যা আছে বলে, তারাও যোগাযোগ করতে পারেন। দেখা যাক না আমরা কতটা এগোতে পারি। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। শুভরাত্রি।